মারে দাও। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তোমাদের ক্লাসে আমাদের লোড করা হয়ে গেছিল তোমাদের সিনিয়র ব্যাচের ক্লাস। তো ব্যাপার না, তোমরা একটু সিনিয়রদের ক্লাস করলা না হয়। হুম। তো এখন আমাদের হচ্ছে কি হবে, গুণগত রসায়নের 9 নাম্বার ক্লাস। ওরে বাউরে, তোরা বহুদূর আগায় চলিয়ে এসছস। আজকেই তোমাদের সাথে আমার শেষ ক্লাস বলা যায় এই অধ্যায়ের উপর। এরপরে হচ্ছে শাওন একটা অসাধারণ ক্লাস নিবে। তো তোমরা ওর কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবা। আমরা সেইভাবেই তোমাদেরকে ক্লাস নিব, যেটাতে যে অংশে যে ভালো। ওকে, আবার আসবো ইনশাল্লাহ, দেখা হবে। দ্রাব্যতা করব পরে, দ্রাব্যতা এখন করার মতো বিষয় না। তোমাদের বইতে গরু ছাগল যারা সিলেবাস বানাইছে তারা হচ্ছে দ্রাব্যতা এখন ঢুকাইছে, এখন দ্রাব্যতা দেখার মতো বিষয় না আর কি। অলরেডি মিস করা শুরু করছো। সাফাবাজ, এক একটা বিশাল বিশাল সাফাবাজ। তোরা মাসুরের কয়েক ডিগ্রি উপরে। আচ্ছা দেখো, ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলতে এগুলো আমরা দেখবো, আসো। তবে এখন শোনো, এখানে যে দেখতে পাচ্ছ আউটবাউ নীতি, তোমরা ভাবতেছো 9-10 তে এগুলো শিখছি। ট্রাস্ট মি, সেই 9-10 এর ওই দেখা জিনিস আর এই দেখা জিনিস বহু আলাদা, বহু আলাদা। এর মধ্যে অনেক কিছু আছে গভীরে দেখার মতো বিষয়, ঠিক আছে? তো ওই জিনিসগুলো আগে দেখতে পারো না, এখন দেখবা আর কি। আসো, যেমনে কইতেছো আই মিস ইউ, না না, তাতে মনে হইতেছে আমি মরি যাইতেছি। হুম। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে এন এর মান দিয়ে কি বুঝায়, আমরা আরো একবার একটু রিক্যাপ করি। ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত দূরে তা বুঝায়, নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে আছে, কোথা দিয়ে ঘুরতেছে। এল এর মান কি বুঝায়, ইলেকট্রনটি ওই দূরত্ব থেকে কোন আকৃতির পথে ঘুরতেছে সেটা বুঝায়। কেউ কি গোল হয়ে ঘুরতেছে নাকি ডাম্বেল শেপের পথে ঘুরতেছে, সেই শেপটা বুঝায়। এম দিয়ে কি বুঝায়, ওই নির্দিষ্ট আকৃতির পথে 3D ওরিয়েন্টেশনটা কি, সে কি এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর, নাকি জেড অক্ষ বরাবর, নাকি কোন একটা প্লেন বরাবর আছে, এই টাইপের জিনিস বুঝায়। ঠিক আছে। আচ্ছা তারপরে কি, এস বোঝাচ্ছে স্পেসিফিক ইলেকট্রনটা নিজের অক্ষের উপরে দাঁড়িয়ে কোন ডিরেকশনে ঘুরে, ডানে ঘুরে নাকি বামে ঘুরে, এই জিনিসটা বুঝায় আর কি। ঠিক আছে, ওকে। তো এখন আসো কিছু এক্সক্লুসিভ কথা শিখি, যে কথাগুলো কোথাও পাবা না এবং বইতেও তোমাদের আগডুম বাগডুম লেখছে। এ তুই কি খাইতেছস? আমার জন্য কফি দিতে বল, তাহলে তুই খাইতেছস আমারে দিতে বল। একা খাবি কেন? কোনো কিছু একা খাবি না। দেখো বন্ধু, এখন কথা হচ্ছে, তো আমরা আহ, কি বলে, আমরা এখন দেখবো ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস আমরা তো লিখতেই পারি 1s2 2s2 2p6 অমুক তমুক, কিন্তু সেটার বাহাইন্ড দ্য সিন কেন এরকম লেখা হয়, ওইটা লেখার মিনিংটা কি, সেই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। ইলেকট্রন বিন্যাস করার জন্য কতগুলো নিয়ম লাগবে, এই 3টা বিশেষ নিয়ম। তার মধ্যে প্রথমে লাগবে আউফবাউ নীতি। যে আউফবাউ নীতি আসলে কি করে জানো? যে আউফবাউ নীতি আসলে শক্তি স্তর এবং সেই সাথে উপশক্তি স্তরের সিদ্ধান্ত দেয়। উপশক্তি স্তর এর সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত মানে কি, ধরো এইভাবে চিন্তা করো, তুমি একজন হোটেলের ম্যানেজার। তো তোমার রিসিপশন ডেস্কে তুমি বসে আছো, তোমার কাছে কয়েকজন লোক আসতেছে রুম ভাড়া নেওয়ার জন্য। তো তার ক্ষেত্রে তুমি বলো তো, ওই লোকটাকে প্রথমে তুমি কোন রুমে দিবা? তোমার হোটেল পুরো ফাঁকা, নতুন হোটেল, এখনো কোনো রুমে কোনো লোক নাই। তুমি আগে ভাববা না যে এই লোকটাকে কোন রুমে দেয়া যায়? বলো তো কোন রুমে দিবা? তোমার 10 তলা হোটেল, তুমি কি বলবা যে 10 তলা উঠে ওই সিফার মধ্যে ওই রুমটাতে যাবেন, আমার কাছ থেকে সবচেয়ে দূরে, যেন আমি আপনার কন্ট্রোল করতে পারি, সবচেয়ে খারাপ? তা তো আর দিবা না। তুমি কি করবা, সেটা হচ্ছে তোমারই ঠিক পাশে যে রুমটা আছে কাছাকাছি নিচ তলায়, সেইখানে দিবা। যে তার যদি সাবান লাগে, আয়না লাগে, চিরুনি লাগে, তোয়ালে লাগে, হ্যাঁ, বদনা লাগে, এটা তুমি যেন তাড়াতাড়ি তার কাছে পৌঁছায় দিতে পারো। বা সে যদি রুমের মধ্যে আগুন ধরায় দেয়, তুমি যেন তার কাছে চটকানা মারতে পারো। মানে তোমার তার প্রতি নিয়ন্ত্রণটা যেন ভালো হয়। তো এটা বোঝার জন্য প্রথমে তুমি ডিসাইড করো যে কোন ফ্লোরে দিব, তারপরে তুমি ডিসাইড করো ওই ফ্লোরের কোন ফ্ল্যাটে দিব। আমার কথা কি বুঝছো? এই 2টা সিদ্ধান্ত, ফ্লোর এবং ফ্ল্যাট, এই 2টা সিদ্ধান্ত তুমি একবারে নিয়ে ফেলো। সেই কাজটা পরমাণুর ক্ষেত্রে করে হচ্ছে আউফবাউ নীতি। যে কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থাকবে, সেই সিদ্ধান্তটা একবারে পাওয়া যায় আউফবাউ নীতির মাধ্যমে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? আচ্ছা, আবরার আহমেদ চৌধুরী বলতেছে স্যার ফ্যামিলি থেকে প্রেম করতে দেয় না। আহারে, আহারে সোনা রে,
যার পরিবার যাকে যত বেশি শাসন করে সে তত বেশি লাকি, ট্রাস্ট মি। বুঝেছো? যার পরিবার যাকে যত বেশি শাসন করে সে তত বেশি লাকি। কারো কারো পরিবার আছে তাকে দেখেও না, ওর যা মন চায় তা করে। এটা ঠিক না, এটা ভালো না। তোমাদের একটা ছোট্ট ছেলের গল্প শোনাই। সেই ছোট্ট ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। ও হচ্ছে আমাদের বাড়ি ছিল 4 তলা। তো আমাদের বাসা 3 তলায় ভাড়া থাকতো আমার এক বন্ধু, ছোটবেলার বন্ধু। ওর নাম ছিল সুমন। নাম বলতেছি কারণ তোমরা ওকে চিনবা না। তো সুমনের আপন ছোট ভাই। তো আমাদের বাসাতেই তো বড় হয়েছে, ছোটবেলা থেকে আমরা খুব ক্লোজ। তো এখন ওই ছেলেটা ছোটবেলা থেকেই প্রচন্ড বেয়াদব, প্রচন্ড দুরন্ত ছিল। তো আমার মাকে তো আমি জমের মতো ভয় পাই, অথচ সে তার মাকে ভয় পাওয়া তো দূরে থাক, ধরো কিছু একটা চাইছে, সে এখন গ্রিল বেয়ে উঠে খেলবে, বা ওই বলটা তার লাগবে, বা এই বটি নিয়ে সে খেলাধুলা করবে। আন্টি ওই শাক বা মাছ কোটার সময় ওই বটি নিয়ে এসে খেলবে, তার মন চাইছে। এইটা যদি না দিত, আন্টির চুল ধরে ঝুলে পড়তো। আর আন্টি কি করতো জানো? বলতো আম্মুকে দেখায়া, দেখছেন আপা, দেখছেন দেখছেন, উনার ওদিকে চুল ঝুলে পড়ছে, উনার মাথা যে বটিতে লাগতেছে, কোথায় যে কি হচ্ছে তার কোনো হুঁশ জ্ঞান নাই। বলতো দেখছেন আপা, দেখছেন দেখছেন। আপা দেখা করবে নাকি, তুই বাম হাত দিয়ে একটা চটকানা মারে দে না, ও উড়ে চলে যাক। এই কাজ করতো না। এটা না করার ফলাফলে যেটা হইছে, সেই ছেলে বড় হয়ে যখন ভার্সিটিতে পড়ছে, তার নামে খুব আজে বাজে কিছু রিপোর্ট আসছে। কখনো তাকে শাসন করে নাই, কখনো কোনো কিছুতে না বলে নাই। সো এই জিনিসটা খুব খারাপ। তোমাকে যদি শাসন করে পরিবার, এটাকে সাধুবাদ জানাও, এটাকে মেনে নাও, কারণ কারো পরিবারই তার জন্য খারাপ চায় না। বুঝতে পারছো? এই আর কি। যাই হোক, চলো পড়াশোনা করি আর কি, এটা খুব ভালো একটা জিনিস। আর একজন পথ শিশুর কথা চিন্তা করো, সে সবসময় না কষ্টে থাকে যে হারে ওকে সবাই কেয়ার করতেছে, যে ওর কিসে ভালো হবে না হবে এটা বলে দিচ্ছে, কিন্তু আমাকে তো কেউ বলে দেয় না। আমার তো কেউ নাই, আমি তো পথে বড় হচ্ছি, আমার বাবাকে মাকে তাও জানি না, বা জানলেও তারা আমার যত্ন করে না। সো তোমাকে যদি যত্ন করে, এটা খুব ভালো একটা ব্যাপার, তোমার ভালোর জন্য এগুলো বলতেছে, ঠিক আছে, মেনে নাও। এনিওয়ে, হুন্ডের নীতি। সো তাহলে আমাদের শক্তি স্তর উপশক্তি স্তর তো সিদ্ধান্ত হয়ে গেল। এখন কথা হচ্ছে হুন্ডের নীতি তাহলে কি করবে, সেটা হচ্ছে ওই উপশক্তি স্তরের অধীনে একাধিক কি থাকে বলো তো? মনে আছে তোমাদের? পরমাণুর ভিতরে ঢুকলে প্রথমত শক্তি স্তর পাবো, শক্তি স্তরের ভিতরে থাকে একাধিক উপশক্তি স্তর। যে কোনো একটা উপশক্তি স্তরের ভিতরে যদি আবার ঢুকি, তাহলে একাধিক কি থাকে? অরবিটাল থাকে। সাবাস। সো এই হুন্ডের নীতি ডিসিশন দেয় হচ্ছে অরবিটাল ডিসিশন। অরবিটাল ডিসিশন দেয়, অরবিটালের সিদ্ধান্ত। অরবিটালের সিদ্ধান্তটা এইখান থেকে পাওয়া যায়। সেই সাথে কিঞ্চিত স্পিনেরও ডিসিশন পাওয়া যায়, সত্যি কথা, বাট আমরা অত গভীরে যাব না। এরপর আসো পলির বর্জন নীতি কি করে। পলির বর্জন নীতি করে দেয় হচ্ছে স্পিন ডিসিশন, স্পিনের সিদ্ধান্ত। যে ইলেকট্রনটা কি আসলে ওই রুমে ঢুকে উপরের দিকে মাথা দিয়ে থাকবে নাকি নিচের দিকে মাথা দিয়ে থাকবে, এই সিদ্ধান্তটা বলে দেয় তোমাকে পলির বর্জন নীতি। তোমরা কি বুঝেছো আমার কথা? পলিয়ান্টিয়ান নীতি, হ্যাঁ, নূর মোহাম্মদ যেটা বললো, পলিয়ান্টিয়ান নীতি। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে আমরা এক এক করে একটু দেখি। আউফবাউ নীতি নিয়ে কথা বলছি প্রথমে। আউফবাউ একটা জার্মান শব্দ, এটাকে ভাইবো না যে কোনো বিজ্ঞানীর নাম। ওই যে অনেকেই বলে যে আউফবাউ নীতি কে দিছে বলতো, বলে যে বিজ্ঞানী আউফবাউ দিছে। বিজ্ঞানী আউফবাউ দেয় নাই, বিজ্ঞানী আউফবাউ এটা দেয় নাই। আউফবাউ একটা জার্মান শব্দ। জাস্ট লাইক তুমি এভাবে চিন্তা করো, ফিজিক্সে তোমরা তরঙ্গ পড়ার সময় এরকম পড়বা যে উপরিপাতন নীতি, তরঙ্গের উপরিপাতন নীতি। তোমাকে একজন কেউ জিজ্ঞাসা করলো, বা তুমি একজন টিচার তোমাকে বললো যে ভাইয়া তরঙ্গের উপরিপাতন নীতি কে দিছে, তুমি বললা বিজ্ঞানী উপরিপাতন। বিজ্ঞানী উপরিপাতন হচ্ছে তরঙ্গের উপরিপাতন নীতি দিছে। হুম। তো একজন বানাইছে আইজাক উপরিপাতন। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে এটা কে দিছে, এখানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে, আমি জানি না, আছে কোন এক জায়গায় আর কি, বা গুগল সার্চ দিলে পাবা। এই যে ম্যাডেলুম, স্প্রিং এর মতো, উফ সুন্দর, হেভি সুন্দর দেখা গেছে। আচ্ছা যাই হোক, ঘটনা হচ্ছে বিজ্ঞানী ম্যাডেলুং এবং বোর, এই দুইজন মূলত এইটার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে যে অ্যাকচুয়ালি আউফবাউ রুল কি। হ্যাঁ। তো তাদের মত অনুযায়ী যে কোন একটা উপশক্তি স্তরের এনার্জি তত বেশি হবে যত এন প্লাস এল এর ভ্যালু বেশি হবে। ওই উপশক্তি স্তরের শক্তি স্তরের মান নিতে হবে এবং উপশক্তি স্তরের মান নিতে হবে। এই দুইটা ভ্যালুর যোগফল যত বেশি হবে, তার শক্তি তত বেশি হবে। আর যার শক্তি বেশি সেইখানে ইলেকট্রন যাবে তত দেরিতে, যার শক্তি কম সেখানে ইলেকট্রন যাবে আগে। দ্যাটস দ্য সিস্টেম, তোমরা জানো। সো এই শব্দটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, যেটাকে জার্মান ভাষায় বলা হচ্ছে আউফবাউ প্রিন্সিপ। প্রিন্সিপ মানে কি বুঝো না আমি জানি না, আমার ভাষা জ্ঞান খুব ভালো, আমি কোন একটা শব্দ দেখে টের পাই যে এটা কোন শব্দ থেকে আসছে। অ্যাকচুয়ালি ইংরেজিতে যেটাকে বলি প্রিন্সিপাল, ওটাকে জার্মান ভাষায় বলা হচ্ছে প্রিন্সিপ। সো একটা শব্দ আকারে লেখে আউফবাউ প্রিন্সিপ। আমি ভাবছিলাম যে আলাদা শব্দ, তা না, উইকিপিডিয়াও চেক করতে পারো।
সো এর মানে হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে কি, লো থেকে মানে ডাউন থেকে আপে যাচ্ছি না আমরা। সো আমরা সবার আগে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে পাঠাবো, তারপরে উচ্চতর শক্তি স্তরে যাবে। শক্তি স্তর না, উপশক্তি স্তর। বইতে এটাকে যদি অরবিটাল অরবিটাল নামে ডাকে, আসলে অরবিটাল না আর কি, ঠিক আছে। এই যে অরবিটাল বলছে, আসলে অরবিটাল না, এগুলো সব হচ্ছে উপশক্তি স্তর। আমি একটু লিখে দেই, এগুলো হবে হচ্ছে উপশক্তি স্তর। এটা তোমাদের সামনে কেটে লেখার কারণটা হচ্ছে, আমরা তো চাইলে প্রথমেই কাটতে পারতাম, ইচ্ছা করে এখন কাটতেছি যেন তোমরা শিখতে পারো ভালো করে যে আসলে এটা অরবিটাল হবে না, উপশক্তি স্তর হবে আর কি। সো এটাকে আবার বোরবারি রুলও বলে অনেক সময়। এখন আসো, সো উপশক্তি স্তরের শক্তিক্রম নির্ণয় সহজ কথা ভাই, এন প্লাস এল এর ভ্যালু দিয়ে কাজ করে। 2 নাম্বার কথা হচ্ছে যেটা, যে যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তখন কি করতে হয়, তখন এন এর মান দেখতে হয়। যার এন এর মান কম তার শক্তি কম, যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন যাবে। বুঝিয়াছো? আচ্ছা, একটা ভালো কথা বলছো সায়মা, যে বই এত ভুল কেন? না না, বইয়ে ভুল কারণ বইয়ের যে অভিভাবকরা ছিল তারা আসলে কেয়ার করে নাই। ওই যে কে জানি বললো না যে বাসা থেকে প্রেম করতে দেয় না, বই লেখকদেরও তো অভিভাবক আছে। থ্যাংক ইউ ভাইয়া, কুদ্দুস ভাই আমার জন্য একটা অসাধারণ কফি বানায় নিয়ে আসছে। সো হ্যাঁ, তুই পাবি তো দেখ নে, আমি মুখ লাগাই ফেলাইছি, উত্তরে দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। দেখ ঘটনা হ্যাঁ, যারা যারা কফি খাইতে চাও শিখর অফিসে চলে আসবা, কুদ্দুস ভাই কফি বানাই দিবে। ওকে, এখন দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বই লেখকদের একজন অভিভাবক আছে, সেই অভিভাবকরা যেহেতু তাদের দায়িত্ব পালন করে নাই, সো বইগুলো এরকম বুলশিট হয়েছে, এখন এই বাচ্চাদের কাছে গালি খাচ্ছে। তো এই জন্য তোমাকে যখন তোমার কোনো অভিভাবক গালি দেয়, শাসন করে, এটাকে সাদরে মেনে নাও, ঠিক আছে, এই আর কি। তাহলে এখন দেখো এন প্লাস এল এর ভ্যালু দেখবো আমরা। দেখো এই যে টু এস উপশক্তি স্তরের জন্য এন প্লাস এল এর মান কত, দ্বিতীয় শক্তি স্তর, সো এন এর মান 2। এস এর জন্য এল এর ভ্যালু কত হয় 0, সো 2 প্লাস 0 মানে কত, 2 আসবে। 2p এর জন্য যদি হিসাব করো তাহলে আসবে 3, তার মানে ইলেকট্রন আগে কোথায় যাবে, 2s এ যাবে। কখনো যদি তোমার n প্লাস এল এর ভ্যালু সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখতে হয় কি, n এর ভ্যালুটা দেখতে হয়। যার n এর ভ্যালুটা কম, এর n এর ভ্যালু হচ্ছে 3, আর 4p এর জন্য n এর ভ্যালু 4, তার মানে ডেফিনেটলি আমার বলতে হবে 3d এর এনার্জি কম, কার চেয়ে কম, 4p এর চেয়ে কম। যার ফলে ইলেকট্রন আগে যাবে 3d তে, তারপরে যাবে 4p তে। সহজ কথা এগুলো আর কি। চলো এবার আমরা কয়েকটা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে 1s উপশক্তি স্তরের জন্য n এর মান 1, l এর মান কত হবে, s যেহেতু, তার মানে 0, তার মানে 1 প্লাস 0 মানে কত, 1 হয়। 2s উপশক্তি স্তরের জন্য 2 তো থাকলো n এর মান, l এর মান কত, 0, তাহলে 2 হবে। 2p এর জন্য 2 প্লাস কত হবে, 1, তার মানে হচ্ছে থাকবে 3। 3s এর জন্য কত, 3 প্লাস হচ্ছে কত, 0, তার মানে হচ্ছে 3। 3p এর জন্য 3 প্লাস 1, তার মানে হবে 4। 3d এর জন্য 3 প্লাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 5। 4s এর জন্য 4 প্লাস হচ্ছে 0, তার মানে হচ্ছে 4। 4p এর জন্য হচ্ছে তোমার কত, 4 প্লাস 1 হবে, তার মানে হচ্ছে 5। 4d এর জন্য 4 প্লাস 2, তার মানে হবে 6। 4f এর জন্য 4 প্লাস হচ্ছে 3, তার মানে হচ্ছে 7। ওকে, এবার তাহলে বলেন ইলেকট্রন প্রবেশের ক্রমটা কি, কিসের পরে কিসে যাবে। ডেফিনেটলি সবচেয়ে কম শক্তি দেখতে পাচ্ছি 1s এর, তাহলে 1s এ আগে যাবে। 1s এর পরে কোথায় যাবে, তারপরে দেখতে পাচ্ছি এনার্জি 2 আছে, আর কারো 2 নাই, সো আমার যাবে হচ্ছে 2s এ। 2s এর পরে কোথায় যাবে, এনার্জি দেখতে পাচ্ছি 3। এখন ক্যাচাল হইতেছে এই 3 যে এনার্জিটা, এই এনার্জি তো দুইজনের আছে দেখতে পাচ্ছ। এই ভদ্রলোকের এনার্জি 3, এই ভদ্রলোকেরও কিন্তু এনার্জি 3। কার কার, 2p আর হচ্ছে 3s এর। 2p আর হচ্ছে 3s, এই দুইজনের মধ্যে গ্যাঞ্জাম আছে। তাহলে বলো ইলেকট্রন আগে কোথায় যাবে, যার n এর ভ্যালু কম। তাহলে n এর ভ্যালু কম কার, এই দুইজনের মধ্যে গ্যাঞ্জাম হলো, মার্ক করে রাখছি। 2p তে আগে ইলেকট্রন যাচ্ছে, তাহলে 2p তে যাবে। যাওয়ার পরে কোথায় যাবে, তারপরে দেখো তো 3 এনার্জি আর কার আছে, আর কারো নাই, তাহলে 3s এ যাবে। এবার 3s এর পরে কোথায় যাবে, 3s এর পরে আসো 4 এনার্জি আছে এখানে। 4 এনার্জি পাইছি কার, 4 এনার্জি পাইছি হচ্ছে 3p এর, সেই সাথে আবার 4 এনার্জি পাইছি কিন্তু 4s এর। তার মানে এই দুজনের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে। এবার কার মধ্যে যাবে, তাহলে 3p তে ইলেকট্রন যাবে, 3s এর পরে 3p তে যাবে। 3p তে যাবে, তারপরে দেখো 4 এনার্জি, সেম এনার্জি যেহেতু 4s আছে, তাহলে 4s এ কিন্তু যাবে ইলেকট্রন। এরপরে যাবে হচ্ছে 4s, তারপরে যাবে হচ্ছে কোথায়, এরপরে দেখো আবার তোমার এই 5 লেভেলের এনার্জি, এটা কার আছে, 3d এর আছে, আবার সেম এনার্জি আছে কার, 4p এর। তাহলে কই যাবে, এবার কিন্তু 3d তে যাবে। এই দুইটার মধ্যে আবার গ্যাঞ্জাম আছে, তাহলে 4s এর পরে যাচ্ছে আমাদের 3d তে। 3d এর পরে কোথায় যাওয়ার কথা, 4p তে যাওয়ার কথা। 3d এর পরে যাচ্ছে হচ্ছে 4p তে। কেন যাচ্ছে বুঝতে পারছো, এই যে 5 এনার্জি আছে দুইজনেরই, দেখো। আচ্ছা, তারপরে যদি বলি এবার কোথায় যাওয়ার কথা, বলো 4d নাকি 4f, কোথায় যাওয়ার কথা, 4d নাকি 4f,
4D বলতেছো তাই না? আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পারতেছো? পারতেছো না? এখন আসলে সিদ্ধান্ত দেওয়া উচিত না, তোমার বলা উচিত নিচে আরো কতগুলো উপশক্তি স্তরের এনার্জি লেখেন, তারপরে বলতে পারবো। তার কারণটা হচ্ছে কমপ্লেক্সিটি বাড়তেছে। কমপ্লেক্সিটি বাড়তেছে মানে কি, দেখো এইখানে যে দুইটা অপশন ছিল, এই যে এইখানে যে দুইটা অপশন ছিল সেটা তুমি বুঝতে পারছো ঠিক পরের ঘরে এসে। অর্থাৎ কোন এক দোকানে তুমি একটা প্যান্ট দেখছো, ঠিক পরের দোকানে না সেম একটা প্যান্ট পাওয়া গেছে, এবার তোমার জাজ করতে হচ্ছে এই দুইটা দোকানের মধ্যে কোন দোকান থেকে কিনবো আমি। এইখানে এসে দেখো ফোর 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 এনার্জি লেভেল তো পাইছো, 4 লেভেলের এনার্জি, এইখানেও 4 পাইছো, বাট পরের দোকানে কিন্তু পাও নাই, এক ঘর পরে যেয়ে পাইছো। তোমরা কি বুঝছো আমার কথা? তার মানে তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে বুঝার জন্য যে আসলে ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে প্রবেশ করবে। তুমি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে পারবা না। তোরা কি বুঝছস? তারপরে দেখো আরো একবার, এই যে 5 এনার্জি যার আছে, এইখানেও 5 এনার্জি আছে, বাট এইটা কিন্তু পাইতেছি আমরা সেই আবার এক দোকান পরে আইসা, ঠিক পরের দোকানে ঘটনাটা ঘটে নাই। মানে ব্যাপারটা চিন্তা করো, তুমি প্যান্ট কিনতে গেছো, যে দোকানে একটা সার্টেন প্যান্ট দেখছো, ওই সেম একটা প্যান্ট যদি পাশের দোকানে পাও, তখন তুমি জাজ করতে চাচ্ছ কোনটার দাম কম, কোনটা কিনবো। কিন্তু এই ক্ষেত্রে হয়েছে কি, এই দোকানে পাও নাই, পরেরটাতে দেখছো তাও পাও নাই, মানে এই দোকানে ছিল আবার পরেরটাতে নাই, তারপরেরটাতে আছে, তার মানে তোমাকে আরো অপেক্ষা করতে হবে বোঝার জন্য। তুমি যত উচ্চতর শক্তি স্তরের উপশক্তি স্তরে যাবা, তত তোমার এই এনার্জি নিয়ে গ্যাঞ্জাম লাগবে। অর্থাৎ ইউ হ্যাভ টু ওয়েট, আনসার দেওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। তুমি হুট করে আনসার দিতে পারবা না। যদি আনসার দাও, দ্যাট থিং উইল বি রং, দ্যাটস এ ভেরি বিগ পসিবিলিটি, ইট উইল বি রং। সো ক্লিয়ার, কিল হিম ক্লিয়ার। কোন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? এবার কি হবে? ফেলুদাকে মারি ফেলো, ডিশাও, কারণ ইতার আর দরকার নাই তো, বুঝি গেছি। পরের কনসেপ্টে আবার গন্ডগোল লাগছে, এরে মারি ফেলছস রে, ইতাকে আবার ডাক দে, একটু ডাক দে। এই তোমাদের টেকনোলজি, আমি বুঝছি তো। যাই হোক, সো দ্যাট ইজ দ্য থিং, হোপফুলি বুঝতে পেরেছো। দ্যাট ইজ দ্য থিং, এইভাবে ইলেকট্রন ঢুকবে, তারপরে এই দিকে যাবে, তারপরে আমার ইলেকট্রন এই দিকে যাবে, এইরকম প্রগ্রেশন। জায়গা নাই বলে এমনি লিখছি, মনে করিস না ডং করছি, জায়গা নাই। ওই জিনিসটাকে সুন্দর করে লিখলে এরকম দাঁড়ায় যে পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্রমটা কি, এই লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে। বুঝেছো বন্ধুরা? ইলেকট্রন প্রবেশের ক্রম হচ্ছে এটা, ইজি জিনিস, রাইট? এই জিনিসটাকে এবার গ্রাফিক্যালি দেখানো যায় এরকম। এটা তোমরা দেখছো বৃষ্টি পড়া সিস্টেম, যে এখানে বৃষ্টি পড়ে, প্রথমে বৃষ্টি যে উপশক্তি স্তরে আঘাত করবে ওখানে আগে ঢুকবে, 1s এ ঢুকলো, বৃষ্টি আবার এদিক দিয়ে চলে যাচ্ছে, বৃষ্টির আর কাজ নাই। পরে বৃষ্টি আবার এখান থেকে পড়লো, তাহলে 2s এ যাবে, 1s এর পরে 2s, এখানে আবার বৃষ্টি চলে গেছে, বৃষ্টির কাজ নাই। তারপর আবার এর উপর দিয়ে যখন যাবে 2p হয়ে 3s, কাজ নাই। আবার যাচ্ছে 3p তে, 3p এর পরে দেখো 3d তে যাওয়ার কথা যাচ্ছে না, কোথায় গেল? সে 4s এ গেল, কিচ্ছু করার নাই, ফিজিক মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এরকম। তাহলে 4s এর পরে ইলেকট্রন এখানে যাবে। এখন বলতো তোরা আমাকে একটা কথা, তোকে যদি আমি প্রশ্ন করি যে ইলেকট্রন কেন 1s এর পরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 3d তে না যায় 4s এরকম হয়, সেটার ব্যাখ্যা তুই দুই ভাবে দিতে পারিস। একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখায় বলে দিতে পারিস যে দেখো এইভাবে ইলেকট্রন যায়, দ্যাটস ওয়াই 3p এর পরে 3d তে না যায় 4s এ যাচ্ছে, এইভাবে বলতে পারিস। অথবা বলতে পারিস n+l রুল দেখায়, যে n+l এর ভ্যালুর উপরে আসলে ডিপেন্ড করে। আমাকে একটু বলো, এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা বেশি তোমার কাছে মনে হয় যে লজিক্যাল, কোনটা বেশি গাণিতিক? বলো তো, n+l নাকি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, কোনটা? ডেফিনেটলি n+l। কেন? এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা দেখতেছো, সাম স্টুপিড গাই অর সাম ক্লেভার গাই সামডে ইনভেন্টেড যে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে এইভাবে বুঝায় দেওয়া যায় যে 1s টাকে এইভাবে লিখবা, 2s টাকে তার ঠিক নিচে লিখবা, 2p টাকে তার পাশে লিখবা, বুঝছো আমার কথা? 3s এখানে লিখবা, 3p টাকে এখানে লিখবা, 3d টাকে তার পাশে লিখবা, 4s টাকে এখানে লিখবা, 4p টাকে, মানে সাম ক্লেভার গাই সামডে ইনভেন্টেড লাইক দিস, যে এইভাবে লিখলে এই জিনিসটাকে এরকম করে বুঝায় দেওয়া যায়। বাট অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, আমি যদি আইসা কই যে ওইভাবে কেন লেখছস, জিনিসটাকে এরকম করে কেন লেখস নাই যে ফোর্সে 1s টাকে এখানে, হ্যাঁ 2s টাকে তার পাশে, 2p টাকে তার নিচে, হ্যাঁ 3s কে আবার তার কোথায় লিখবো, পাশে, মানে এইরকম করে কেন লেখস নাই, তার কোনো উত্তর নাই। কোন এক বেড়ায় এটা আবিষ্কার করছে যে এই দান্দাবাজি কইরা পোলাপাইনগুলোরে বোঝানো যায়। তোরা কি বুঝছস আমার কথা? মানে ইট ইজ নট এ লজিক, ইট ইজ অ্যাকচুয়ালি জাস্ট এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে তুমি বুঝবা কেমনে কিসের পরে কিসে যাবে। এন্ড লিটারালি সাম ক্লেভার গাই ইনভেন্টেড দিস থিং। ভালো করে বুঝো,
clear. So pull out your pistol and put a bullet in my head. ওকে, এবার আসো আউফবাউ নীতি অনুযায়ী পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে প্রবেশ করে? এই বস্তুটাকে কিন্তু বইতে লেখে কি জানো? কোন অরবিটালে প্রবেশ করে, কোন অরবিটাল এ প্রবেশ করে। এইটা বলে এই বস্তুটা একটা ভুল কথা, অরবিটাল বলা উচিত না, বলা উচিত কোন উপশক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, তো ভাই আমরা জানি পটাশিয়ামের ইলেকট্রন তো 19টা। সো পটাশিয়ামের ইলেকট্রন তো 19টা, আপনি ইলেকট্রন বিন্যাস করে দেখেন। আউফবাউ নীতি অনুযায়ী এটা হওয়ার কথা, 3D তে যাবে বলে আপনার মনে হয়, বাট যাবে না, যাবে হচ্ছে 4s এ। ডান, তোমরা নিজেরা কইরো আর কি। ওকে, এখন একটা কথা বলে দেই, এই কথাটার সাথে তোমরা আমার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আজকেই তোমাদের সাথে আমার শেষ ক্লাস এই অধ্যায়ের। সো এটা একটা স্মৃতি হয়ে থাকুক, সেই সাথে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো আগে স্ক্রিনশট নাও, তারপর বলতেছি। নিছো? এই বস্তু কিন্তু তোমার অনেকেই জানে না এবং আউফবাউ নীতি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে যায়। আচ্ছা, আরেকজন কইতেছে ইসমাইল প্লিজ। ওরে আল্লাহ, আচ্ছা নেই, আরেকবার ইসমাইল। আমাকে সুন্দর দেখা যাচ্ছে তো? দেখিস কিন্তু, তো নানি আবার তা নাহলে ঝামেলা করবে। তবে স্ক্রিনশট যেন তো নানির কাছে কোনোভাবে না যায়। ওকে, শোনো, আউফবাউ নীতি যে আমরা মেনে চলবো এটা সবার জন্য চলতে হয় না। এই বস্তু তোমাদের কাজে লাগবে সেকেন্ড ইয়ারে যায়, তখন যেন ভুলে যেও না। এই স্ক্রিনশট দেখবো তখন কেমিক্যাল বন্ডের ওই ক্লাসগুলো নেওয়ার পরে, কমপ্লেক্স কম্পাউন্ডের যখন আমরা হাইব্রিডাইজেশন দেখবো, তখন ক্লাসে এই জিনিস লাগবে। তখন দেখবো যে কার কার মনে পড়ে এবং এই স্ক্রিনশটটা খুঁজে বের করে গ্রুপে পোস্ট করতে পারে, এ খবরদার চেতিস না, আস্তে কথা বল, লোকটাকে মেরে ফেলছস। ঠিক আছে, কিছু বলতেছি না, কিন্তু লোকটা মরার আগে বলি গেছে। আউফবাউ নীতি সব জায়গায় প্রযোজ্য হয় না। আউফবাউ নীতি কোথায় প্রযোজ্য হয়? এই যে দেখো বন্ধু, কোথায়, এই যে দেখো, বিশুদ্ধ পরমাণু বা আনবন্ডেড অ্যাটম। হোয়াট ইজ আনবন্ডেড অ্যাটম? যে কোথাও বন্ডেড না, আমার মতো। বুঝিস আমার কথা? তোমার নানার জন্য এটা প্রযোজ্য না, তোমার নানা নানির লগে বন্ডেড হয়ে গেছে, বন্ধন গঠন করেছে, তার জন্য এটা প্রযোজ্য না। বুঝছস? দেখো, ব্যাপারটা হচ্ছে কি, ধরো তোমাকে যদি আমি বলি যে তুমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখো, পটাশিয়ামের জন্য আউফবাউ নীতি প্রযোজ্য হবে, কিন্তু কে প্লাসের জন্য প্রযোজ্য হবে না। আমার কথা বুঝছস নাই? ধর তুই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতেছিস, তার জন্য প্রযোজ্য হবে, কিন্তু ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস লিখতেছো, তার জন্য প্রযোজ্য হবে না। কারণ ক্রোমিয়াম 3+ হওয়ার মানে হচ্ছে ইট হ্যাজ অলরেডি গট কানেক্টেড টু সামবডি অর ইট ইজ গোয়িং টু। বুঝিয়াছো আমার কথা? ক্রোমিয়ামের জন্য প্রযোজ্য হবে আনবন্ডেড, কারোর সাথে এখনো বন্ধন গঠন করে নাই, এটার জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে, মাথায় রেখো আর কি। ওকে, তারপরে আসো আউফবাউ নীতি অমান্যকারী মৌল সমূহ। একটা দুইটা মৌল না, অনেকগুলো মৌল আছে যারা আউফবাউ নীতি মান্য করে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা মৌল আছে, 20টা মৌল প্রকৃতিতে যারা আউফবাউ নীতিকে অমান্য করে। তার মানে বুঝতেই পারতেছো, 118টা মৌলের মধ্যে 20টা যদি অমান্য করে, তাহলে রাফলি কত বলো? 1/5 নাকি? 1/5 এলিমেন্টস ডাজন্ট ফলো আউফবাউ রুল। বুঝছেন আমার কথা? ওকে, সো কেন করে না? প্রত্যেকের কারণ দেখা যায়, এক একজনের কারণ এক এক রকম, কয়েকজনের কারণ সেম। কারণগুলো তোমার জানা লাগবে না, বাট তুমি একটু জেনে রাখো, এটা অবজেক্টিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে নিচের কোন মৌলটি আউফবাউ নীতি অমান্য করে। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই মৌলগুলোর নাম একটু খেয়াল রাখো যতটুকু পারো। আচ্ছা, 2 নাম্বার কথা হচ্ছে যেটা এখানে লেখা আছে, কোর ইলেকট্রনস। কোর ইলেকট্রনস মানে তোমার মানে ভিতরের শেলে, মানে ভিতর পর্যন্ত যতগুলো থাকে, আর গ্যাঞ্জামটা ঘটে তো লাস্টের শেল আর তার আগের শেলে। ওই জন্য লেখছে কোর ইলেকট্রন কার মতো। কোর ইলেকট্রন হচ্ছে আর্গনের মতো, আর্গনের মতো, ক্রিপ্টনের মতো, ক্রিপ্টনের মতো, এরকম আর কি, জেননের মতো, তারপরে এইটুকু, তারপরে ঝামেলা। ওই ঝামেলার অংশটুকুকে নিচে লিখে দেখাইছে। আর এখানে লেখছে যে মেডেলুং রুল। সো মেডেলুং রুল কি বুঝতে পারতেছো? বোর বোর সিস্টেম। বোরের মানে বোর সিস্টেম বলতে মানে আউফবাউ রুল অনুযায়ী এইটা হওয়ার কথা, বাট বাস্তবে হয় তার এইটা। যেমন দেখো, এর ক্ষেত্রে খেয়াল করো, 3d9 4s2 হওয়ার কথা, এর ক্ষেত্রে হয় কত? 3d10 4s1। এটা কে দেখো তো? কপার। সো কপারের ইলেকট্রন বিন্যাস তো সবাই জানো, কপার আর ক্রোমিয়ামের এক্সাম্পল তো সবাই জানো, তাই না? ওকে, এটা কেন এরকম হয় আমরা একটু পরে দেখবো, হুন্ডের নীতি থেকে আসবে আর কি। এইবার আসো হুন্ডের নীতি, যেটার পুরো নামটা হচ্ছে হুন্ডের বহুত্ব নীতি।
সো এটাকে ইংরেজিতে কি বলে? এটাকে বলে হচ্ছে হুনস রুল অফ, কি বলেন তো? 9 10 বলছিলাম, দেখি কার কার মনে আছে। হুনস রুল অফ, কি মনে আছে? মনে নাই? হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি। মাল্টিপল থেকে শব্দটা আসছে মাল্টিপ্লিসিটি, বুঝিয়াছো? ওকে, তোরা খালি পিস্তল নিয়ে ঘুরি বেড়াস, কখন নানাকে মারি ফেলবো। পড়ালেখার দিকে মনোযোগ নাই। ছোটবেলায় আমরাও ঈদের সময় পিস্তল কিনতাম, পানি বন্দুক, ওর মধ্যে পানি ভরে টিপ দিলে প্রচুর একটু পানি পড়তো, খুব নিজের নায়ক বলে মনে হইতো আর কি। তোরা এখনো ওইগুলা নিয়ে ঘুরে বেড়াস। আচ্ছা, তো এখানে হুন্ডের নীতি কি বলছে ভালো করে শোনো। এই কথাটা বইতে লেখা নাই, এটা আমার মতো করে লিখেছি, এবং আসলেই ব্যাপারটা এরকম, ঠিক আছে? এখানে অরবিটাল নিয়ে বইতে যে গ্যাঞ্জামটা করে, যা পায় তারে অরবিটাল বলে ডাকতে ইচ্ছা করে বইতে। রাস্তায় একটা বিলাই শুয়ে রয়েছে, কয় একটি অরবিটাল। একটা ভিক্ষুক দাঁড়ায় ভিক্ষা করতে, কয় হ্যালো অরবিটাল, কেমন আছো, মানে যারে পায় তারে মনে হয় অরবিটাল বলে ডাকে, গরু ছাগল। কথাটা কাদের জন্য প্রযোজ্য দেখো, একই উপশক্তি স্তরের অধীনস্থ, আন্ডার দ্য সেম সাবশেল, এটা হওয়া লাগবে। একই উপশক্তির স্তরের অধীনস্থ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে, অর্থাৎ তোমরা একটু আমাকে বলো, এস উপশক্তি স্তরের অধীনে কি কি অরবিটাল আছে বলো? এস উপশক্তি স্তরের অধীনে কি কি অরবিটাল আছে বলো? আমি একটা ছক বানাই, চলো দেখি বোঝো কিনা। ওকে, এখানে লিখবো উপস্তর বা উপশক্তি স্তর, আর এখানে লিখবো অরবিটাল। কি কি উপশক্তি স্তর নিয়ে আলোচনা করব? ওকে, এস উপশক্তি স্তর যদি হয় তার অরবিটাল কি বলেন তো? এস উপশক্তি স্তর অরবিটাল কি? এস অরবিটাল। আচ্ছা, এস অরবিটাল। পি উপশক্তি স্তর অরবিটাল যদি হয় তাহলে কি বলবো? পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, আর পি জেড অরবিটাল, তাই না? যদি ডি উপশক্তি স্তর অরবিটাল হয় তাহলে ডি এক্স ওয়াই অরবিটাল, ডি ওয়াই জেড অরবিটাল, ডি জেড এক্স অরবিটাল। ওয়াল্লাহ, জায়গা তো ধরবে না, কি এক বিপদে পড়ে গেছি। ও, এটা কিন্তু বড় করা যায়, এই টেকনোলজিটাও সুন্দর। এটা ছোট হয়ে গেল কিভাবে? এই যে, ও এটা চলে গেছে ওদিকে, আমি তো লক্ষ্য করি নাই। টেকনোলজি ব্যাপারটা, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, আর ডি জেড স্কোয়ার অরবিটাল। এখন কথা হচ্ছে, সো কি বলছে? একই উপশক্তি স্তরের অধীনস্থ সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে। তাহলে বলতো, এই হুন্ডের নীতি প্রযোজ্য হচ্ছে এমন এক একটা উপশক্তি স্তরের জন্য যাদের অধীনে একাধিক সমশক্তির অরবিটাল আছে। তাহলে বলো যে কোন কোন উপশক্তি স্তরের জন্য হুন্ডস রুল অ্যাপ্লিকেবল? বলো, কোথায় কোথায় হুন্ডের নীতি কাজ করবে? নাবিলা বিশ্বাস ধরে ফেলছে, সাবাস, অনেকেই ধরছে, গুড। হ্যাঁ, এস এর জন্য হুন্ডস রুল প্রযোজ্য না। কেন? এস উপশক্তি স্তরের অধীনে অরবিটাল তো একটাই, তাহলে এখানে হচ্ছে হুন্ডস রুল ইজন্ট অ্যাপ্লিকেবল, প্রযোজ্যই না। পি উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য, একাধিক অরবিটাল থাকে। ডি উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য, কারণ ওর অধীনে একাধিক অরবিটাল থাকে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলছে, একই উপশক্তি স্তরের অধীনস্থ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন ইলেকট্রন গুলো সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকে, ম্যাক্সিমাম নাম্বার আনপেয়ার্ড অবস্থায় থাকে, অবিবাহিত অবস্থায় থাকে। অবিবাহিত কেন বলতেছি? চিন্তা করো, একটা অরবিটালে ইলেকট্রন কেমনে থাকে তোমরা দেখছো না? এই যে একটা অরবিটাল হইলে, কেমনে দেখামো, আচ্ছা এই যে একটা ইলেকট্রন উপরের দিকে স্যাঁতরায় থাকে, আর একটা ইলেকট্রন এমনি নিচের দিকে স্যাঁতরায় থাকে, দেখছো না? এই যে এরকম, আচ্ছা এটা না, একটা উপরে চাত্রায় থাকলে আর একটা নিচে চাত্রায় থাকে, বুঝছো তো? এই যে দুইটা ইলেকট্রন ঢুকবে, এই দুইটাকে আমি বলেছি বিবাহিত, এই দুইটা ইলেকট্রনকে আমি বলি বিবাহিত ইলেকট্রন। এখন এই বস্তুটারই যদি আমি একটু কপি করে নিয়ে এসে তোমাদের দেখাই অবিবাহিত ইলেকট্রন কি, এই যে দেখো, এটা নাই, অবিবাহিত, আনপেয়ার্ড অবস্থায় থাকা।
বুঝতে পারছস? সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকে এবং তখন তাদের স্পিন একইমুখী হয়। বুঝাচ্ছি ছবি এঁকে। তো এই উপশক্তি স্তরে সকল অরবিটাল সমূহ ডিজেনারেট, সমশক্তি সম্পন্ন। এই নামটা একটু শেখো। একই শক্তির অরবিটাল হইলে তাদেরকে বলে ডিজেনারেট অরবিটাল। একই শক্তির অরবিটাল হইলে তাদেরকে বলে ডিজেনারেট অরবিটাল। তো এখন নরমালি পি উপশক্তি স্তরের অধীনে যে অরবিটাল গুলো আছে তাদের নাম কি? পিএক্স, পিওয়াই, পিজেড। এই তিনটা শক্তি সমান, এনার্জি সমান। কারণটা কি? তিনটা আসলে সেম টাইপের ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। একটা জাস্ট এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর, আর কোনো ডিফারেন্স নাই। আমার কথা কি বুঝছো? সো এই তিনটা অরবিটালের শক্তি সমান। আবার ডি উপশক্তি স্তরের যে অরবিটাল গুলো ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, অমুক তমুক তমুক অমুক, এদের সবার আবার শক্তি সমান। সো আমরা যেটা বলবো এরা পরস্পর হচ্ছে ডিজেনারেট। এদেরকে বলা লাগবে ডিজেনারেট, জিইএনই আর এ টিই, ডিজেনারেট। আবার এই বলদ তিনটা হচ্ছে পরস্পর ডিজেনারেট, জিইএনই আর এ টিই। কেন ডিজেনারেট বলে জানো? জেনারেট মানে কি বলো তো আমাকে একটু। হ্যাঁ, ডিজেনারেট একটা গালি। কে বললো এটা? আরাফাত রহমান, সাব্বাস। শোনো, ভালো ভালো গালি শিখবা, বুঝছো? ইংরেজিতে গালি শিখবা, বিভিন্ন ভাষায় গালি শিখবা। এই গালি ব্যবহার করতে বলতেছি তা না, মানে গালিগুলো শিখলে যেটা হয়, তোমাকে কেউ গালি দিলে ধরতে পারবা। ওই যে একটা বাংলা সিনেমা দেখছিলাম ছোটবেলায়, বুঝছো? সেটা হচ্ছে যে ওই ছেলে শহরে আসে পড়াশোনা করতে, তো পড়াশোনা করে ডাক্তার হয়, বড় ডাক্তার হয়ে গেছে। যেটা আসলে অবাস্তব, মানে পড়াশোনা করতে আসলে ভালো ডাক্তার হয়ে যায় না, বড় ডাক্তার হয়ে যায় না। ডাক্তারি করে বড় হইতে গেলে আরো অনেক কাঠখড় পোড়াইতে হয়, বহু বুড়ো হয়ে যাবা, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তারপরে বড় লোক হবা। যাই হোক, তাড়াতাড়ি বড় লোক হইতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়ো আর কি। এখন শোনো, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, আম, তো সিনেমা এরকম দেখায় যে এক ছেলে শহরে আসছে পড়ালেখা করতে, তো ঢাকায় এসে পড়ালেখা করে ডাক্তার হয়ে গেছে, বড়লোকের মেয়ে বিয়ে করছে, এখন আর নিজের বাড়ির পরিচয় দেয় না বা তাদের সাথে যোগাযোগ করে না। তো এই সময় ছেলের বাবা একদিন আসছে হচ্ছে, ওই ছেলের খুঁজে বাইর করছে, আমার ছেলে কই। তো গাড়িতে ওঠার সময় ছেলেকে যখন সাথে বাপের দেখা হয়েছে, তখন বাপ তো দৌড়ায় আসছে, আর ছেলে বলে উফ, রাবিশ। তো এরকম করে এরকম সরে গেছে। তো এখন ছেলের বাপ তো অশিক্ষিত, বোঝে না। তো সে বলতেছে যে তার বন্ধুর কাছে গল্প করতেছে, জানো আমাকে না ছেলে একটা ইংরেজিতে খুব বড় একটা সুনাম করছে। তো ছেলের বাপের বন্ধু জিজ্ঞেস করছে কি বলে সুনাম করছে, কয়, আমারে রাবিশ কইছে। তো সে মনে করছে এটা একটা বড় প্রশংসা। তো অ্যাকচুয়ালি তো এটা একটা গালি ছিল। সো দ্য ফ্যাক্ট ইজ, তার বাবা যদি আমার ক্লাস করতো, এই ছেলের বাবা, তাহলে সে শিখতো যে গালি শিখতে হয়, গালি দিতে হয় না, গালিটা জাস্ট শিখে রাখতে হয়। তাহলে যেটা হয়, তোমাকে কেউ গালি দিলে তুমি ধরতে পারবা যে এটা একটা গালি দিছে। বুঝছো না? ব্যাপারটা এরকম আর কি। যেমন ধরো যে আমার ইংলিশ স্যার, আমাদের ইংলিশ স্যার আসলাম স্যার, তো উনি একবার একটা গালি দিছিল ক্লাসে, একটা ছেলেকে বলছিল তুমি একটা সাব হিউম্যান। তো গালিটা বুঝছো? সাব হিউম্যান। তো বলদে তো বোঝে না ইংরেজি, এই গালি আমরাও কোনোদিন শুনি নাই। তো এখন ও তো খুব আনন্দ পাইছে, আমার কি যেন একটা হিউম্যান বলছে আর কি। ওই দিন আমি ক্লাসে যাই নাই, পরে এসে বলতেছে যে দোস্ত আমার তো স্যার এটা বলছে। আমি বললাম তুই এটা বলছে আর তুই গিলছস, কিছু বলিস নাই, বা তোর অপরাধটা কি ছিল? কই জানি না স্যার, তো ভালো কথা বলছে। এটা মানে বুঝছো, উপমানুষ। মানে তুই মানুষ না, তুই মানুষের নিচু স্তর, মানে তুই বান্দর আর মানুষের মাঝামাঝি, তোর বিবর্তন প্রক্রিয়া এখনো শেষ হয় নাই। তো ব্যাপারটা এই আর কি। আসলে এখন যেটা বলতেছিলাম, জেনারেট মানে কি? ডিজেনারেট শব্দটার অর্থ হচ্ছে এক ধরনের একটা গালি। হ্যাঁ, এটা ডিকশনারিতে দেখে নেওয়ার মিনিং কি। এনিওয়ে, সো কেমিস্ট্রিতে আমরা যে অর্থে মিন করি সেটা হচ্ছে জেনারেট। জেনারেট মানে তৈরি হওয়া। সেটা হচ্ছে, এই তোমরা শুনছো না সুপার হিউম্যান? সুপার হিউম্যানের উল্টা হচ্ছে সাব হিউম্যান। এনিওয়ে, জেনারেট, জেনারেট শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া। কি তৈরি হওয়ার কথা বলছে পরে বলবো। আর ডি মানে হচ্ছে না। আমরা প্রায় এরকম ডি শব্দটা ব্যবহার করি কেমিস্ট্রিতে, শব্দ না, শব্দাংশ, মানে লাইক একটা সাফিক্স, প্রিফিক্স। সো ডিজেনারেট মানে তৈরি হয় নাই। এখন কথা হচ্ছে কি তৈরি হয় নাই? আনসারটা হচ্ছে পার্থক্য তৈরি হয় নাই, এনার্জি ডিফারেন্স তৈরি হয় নাই। আমার কথা কি বোঝা গেছে? সো এই অরবিটাল গুলোকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। আর কখনো যদি এই অরবিটাল গুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স তৈরি হয়, ওটাকে বলে জেনারেট, সরি নন ডিজেনারেট। সামনে আরো একটা নন লাগায়, সো নন মানে না, আবার ডি মানে না, না না, নেগেটিভ নেগেটিভ কাটাকাটি, যে অর্থ হবে কি জেনারেট। বুঝিয়াছো? হুম। নাবিলা বিশ্বাস ধরতে পারছে, বান্দর থেকে সাব হিউম্যান আসছে, সাব হিউম্যান থেকে হিউম্যান আসছে, হিউম্যানের পরের লেভেল হচ্ছে সুপার হিউম্যান। গুড।
কেমিস্ট্রি বুঝে না, গালি গালি ভালো বুঝতেছে। নাইস। আমার একটা ডিকশনারি ছিল, গালির ডিকশনারি, ছোটবেলায় ক্লাস 10-এ থাকতে বানাইছিলাম। সেই ডিকশনারির গালি এখনো তোরা শিখোছো নাই। এগুলো শিখতে হয়, এগুলো দিতে হয় না, আমি আবারও বলছি আর কি, ডোন্ট ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এনিওয়ে, সো যেটা বলছিলাম, চলো এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইলেকট্রন ঢুকাবো তাড়াতাড়ি, ওদেরকে আমাদের ব্রেক দিতে হবে কটায়, এখনই দিয়ে দিই তাহলে। আসার পরে এখানে অদ্ভুত একটা সুন্দর কাজ করব আমরা। চলো তাহলে, নামাজের বিরতি। এখন আমার মোবাইলে বাজে 4:41, সো 4:52-তে চলে আসো। যাও, টাটা।
বন্ধুরা আমার সাথে এখন এখন একটু কোঅপারেট করো। আমাকে একটু বলো, কখনো যদি তুমি P2 দেখো ইলেকট্রন বিন্যাস, তখন তুমি কিভাবে দিবা? যেহেতু এস উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য না, তাহলে আমরা এখানে ইয়া দিব না, মানে এস উপশক্তি স্তর লিখি না, পি আর ডি নিয়ে কথা বলছি, এফ আমাদের কাজে লাগবে না। তাহলে বলো P2 ইলেকট্রন বিন্যাস যদি দেখো, তাহলে ইলেকট্রন কিভাবে দিব? আপ ডাউন এভাবে নাকি? এভাবে দিব? ঠিক আছে, আমার দেওয়া ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ বলছে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম রাখতে হবে। সর্বাধিক সংখ্যা অযুগ্ম, আমি তো যুগ্ম করে ফেলাইছি, জোড় বেঁধে ফেলছি। জোড় বেঁধে ফেলা যাবে না, তাদেরকে বিয়ে দেওয়া যাবে না। আসলে ইলেকট্রন দুটো পরস্পর বিবাহিত, তোমরা পরে শিখবা এই জিনিসগুলো। এগুলাকে বলা হয় এন্ট্যাঙ্গেলড ইলেকট্রন। সো এইটাকে কি দিতে হবে? এইভাবে দিব নাকি? অযুগ্ম করে দিলাম, ঠিক আছে আমার দেওয়া নাকি? এখনো ঠিক নাই? এখনো ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ হচ্ছে স্পিন ঠিক নাই। বলছে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় থাকবে এবং তাদের স্পিন হইতে হবে একইমুখী, তাহলে এইভাবে দিতে হবে। বুঝছস তোরা? এখন ঠিক আছে নাকি ঠিক নাই? না হুজুর। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা বলতো, আমি যদি এইভাবে না দিয়ে যদি এইভাবে দিতাম, তাহলে কি ঠিক আছে নাকি ঠিক নাই বলেন? এইভাবে যদি দিতাম তাহলে কি ঠিক আছে? ঠিক আছে তো না? আছে নাকি নাই? ভুল? সঠিক? এটাও সঠিক। যদি আমি এভাবে দিতাম তাও সঠিক। এটা এটা যদি দিতাম তাও সঠিক, দুইটাই কারেক্ট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটা জেনে রাখো। এটা আমাদের দেশের বইতে থাকে না, এটা আমাদের দেশের বইতে থাকে না, থাকে হচ্ছে এইভাবে, বাট এই দুইটাই কারেক্ট। কারণ সমশক্তি সম্পন্ন অরবিটাল মানে হচ্ছে এটা পিএক্স অরবিটাল হলে এটা পিও, এটা পিজেড, এই তিনটা শক্তি সমান, সবকিছু সমান, শুধু ওরিয়েন্টেশন আলাদা, ডাইরেকশন আলাদা। তোরা আমাকে একটা কথা বল, ধর আমার কাছে তিনটা অরবিটাল আছে, এই যে দেখ, এই যে তিনটা, কন্ট্রোল মাইনাস, এই যে। এখন এই তিনটা অরবিটাল এক্স ওয়াই জেড অরবিটাল, এই তিনটাতে ইলেকট্রন ঢুকতেছে, দেখ। ধরে নে লালটা হচ্ছে এক্স, নীলটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড বলে আমি নাম দিলাম। এখন এই যে বহিরাগত ইলেকট্রন এসে ঢুকতেছে পরমাণুর মধ্যে, টুপুস ঢুকলো এক্স অরবিটালে একটা, আর একটা ইলেকট্রন এসে ঢুকতেছে, তাহলে টুপুস এখানে যদি ঢোকে জেডে, তোর বলার কিছু আছে? লিটারালি হ্যাভ নাথিং টু সে, মানে জাস্ট যেটারে পাইছে ওরিয়েন্টেশনে সেখানে ঢুকছে। আমার কথা কি বুঝছো? এক্স ওয়াই জেড এ তিনটা অরবিটাল সেম, এক্স এ ঢুকলেও যে এনার্জি খরচ হবে, ওয়াই এ ঢুকলেও তাই, জেড এ ঢুকলেও তাই, খরচ মানে রিলিজ হবে আর কি, বেসিক্যালি ইলেকট্রন এনার্জি। সো ব্যাপারটা হচ্ছে এই আর কি, এইটাও কারেক্ট এটাও কারেক্ট। এখন বলেন তো, আমি যদি এই কাজটা করতাম, আচ্ছা হইছে এইটাই। আচ্ছা এটা কারেক্ট তো বুঝলাম। আমাকে তাহলে এবার একটু বলো, ইলেকট্রন যদি আমি এইভাবে ঢুকাইতাম ডাউন স্পিনে, আর এইটাও যদি ডাউন স্পিনে থাকতো, তাহলে কি ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, ঠিক আছে। প্রথম ইলেকট্রন যে ডাউন স্পিনে ঢোকে না এমন কোনো কথা নাই, ঢুকতেই পারে, যে কোনো স্পিনে ঢুকতে পারে। তবে যে স্পিনে ঢুকুক না কেন, পরবর্তী ইলেকট্রনটা ওই অরবিটাল মানে ওই উপশক্তি স্তরের অরবিটালে সেম স্টাইলে ঢুকবে। তোমরা কি বুঝছো আমার কথা? এইগুলো একটু ভালো করে বোঝো, এগুলো কিন্তু আমাদের দেশের বইতে থাকে না, বইতে থাকে যেটা সব সময় এইভাবে থাকবে আর কি। বুঝছস? এইটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, সবই কারেক্ট। আচ্ছা এরপরে আসো, তোমার কাছে আছে হচ্ছে P3 ইলেকট্রন বিন্যাস আছে P3, তাহলে বলো কেমনে ঢুকবে? প্রথমটা এমনি ঢুকলো, পরেরটা তো এর গায়ে বসানো যাবে না, তাহলে জোর বেঁধে যাবে, তাহলে এখানে বসাবো। আর তারপরে ইলেকট্রন এখানে বসানো যাবে? আনসার হচ্ছে যাবে না। কেন যাবে না? কারণ ওই যে জোর বাঁধায় ফেলছি। তাহলে পরের ইলেকট্রন আমার এইভাবে ঢুকলো। এবার আরেকটা পসিবিলিটি হচ্ছে এই তিনটা ইলেকট্রন আমার কিভাবে বসবে? এই যে দেখো এরকম বসাইলাম, বসানোর পরে উফ যন্ত্রণা, এই যে এটারে কপি করে নিয়ে যাই এখানে, এই যে উল্টা করে যদি দেই, এটা কি কারেক্ট না ভুল বলো? কারেক্ট না ভুল এটা? এটাও ঠিক আছে, এটাও ঠিক, ওটাও ঠিক। তোরা কি বুঝছিস আমার কথা? আচ্ছা, রবিন বুঝছে। রবিনের নানারে শিখাইছিলাম 1900 সালে। আচ্ছা এবার P4, P4 থাকলে কি হবে? আপ, সরি, আপ 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 দেওয়ার পরে এইবার আরো একটা ইলেকট্রন আছে, সেটা কই কই দিব? প্রথম শক্তি স্তরে উল্টা করে দিব, ঠিক তো? এইভাবে আমরা দেই। এখন বল আমরা কি এইভাবে দিতে পারবো? আমার কি দেওয়া ঠিক আছে না ঠিক নাই? ঠিক নাই। এখন তোরা আমাকে বলবি কেন ঠিক নাই? এইভাবে দিলে কি সমস্যা বলেন তো?
কেন ঠিক নাই? বিকর্ষণ হবে। কেন বিকর্ষণ হবে ভালো করে বল, গতকালকে পড়াইছি। কেন বিকর্ষণ হবে বলতে পারতেছিস না কেউ? ম্যাগনেটিক ফিল্ড, বিচিত্র রয় বাবু সরকার এ বলতে পারছে। এই ইলেকট্রন যদি আপ স্পিনে থাকে, ধরে নাও সে নর্থ পোল তৈরি করতেছে, তাহলে পরেরটাও নর্থ পোল ক্রিয়েট করলে নর্থ নর্থ একসাথে ঢুকবে না, নর্থের সাথে ঢুকাইতে হবে হচ্ছে সাউথ। সো ব্যাপারটা হচ্ছে ওইভাবে ঢুকবে না, ঢুকবে হচ্ছে ডাউন স্পিনে। ঢুকলো? এখন তোরা আমাকে বল, এইটা তো কারেক্ট বুঝতে পারছি সবাই, এভাবে আমরা দেখে অভ্যস্ত। নিয়ে যাই, কালার কালার করি। এইবার আমাকে একটু বলো, এই বস্তুটাকে আমি যদি এমনি ঢুকাই, এটা ঠিক আছে না ভুল আছে? বলো বলো, এটা ঠিক আছে না ভুল আছে? অর্থাৎ তোমার ইলেকট্রন প্রথমে সবগুলোকে একটা করে ডাউন স্পিনে ঢুকাইছো, এই জিনিস কারেক্ট, কোনো সমস্যা নেই। এখন আরেকটা ইলেকট্রন পরবর্তীতে যে ঢুকতেছে, সে হচ্ছে এই 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 অরবিটালে উল্টা করে ঢুকছে, এমনি করে ঢুকছে। ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে। যে স্পিনেই ঢুকাও না কেন ঢুকাইতে পারো প্রথমে, পরের ইলেকট্রনটা উল্টা স্পিনে ঢুকবে, এবং সেটা যে প্রথম অরবিটালে ঢুকবে এমন কোনো কথা নেই। এখানে আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কিছু নাই। আমার কথা কি বুঝছো? এখানে প্রথম দ্বিতীয়, মোবাইলটা দেখি, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কিছুই নাই। বুঝছস তো নাকি? এখানে সবগুলো অরবিটাল সেম, 100% সেম। কথা বলতো বাবা, কি বলো দেখ। আচ্ছা বুঝলাম। এরপরের কথা হচ্ছে, দেখো আমি যদি ইলেকট্রনটাকে এইখানে না দিয়ে এইখানে দিতাম, বলেন এটা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে, এই তিনটা অরবিটাল সেম, এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকা, এক্স ওয়াই জেড সেম। আমাদের দেশের বইতে এগুলো লেখা থাকে না, এটাও ঠিক আছে। আচ্ছা এরপরে বলো, P5, P5 কেমনে ঢুকবে? P5 কেমনে ঢুকবে বলো? প্রথমে ঢুকাইলাম আমি আপ আপ আপ, সর্বাধিক সংখ্যা চেষ্টা করতেছি বিজোড় রাখার, আর পারতেছি না। এটাকে বিয়ে দিয়ে ফেললাম, এটাকেও বিয়ে দিয়ে ফেললাম, এটা তো ঠিক আছে। এটা তোমরা দেখে অভ্যস্ত তাই তো? ওকে। হ্যাঁ কি? ছবি এখনো আসে নাই, আবার কল দাও, ওই নাম্বারে আবার কল দাও, দিয়ে বলো আসে নাই। আচ্ছা এবার বলো, এই ইলেকট্রন যদি এখানে যাইতো, এটা ঠিক আছে না ভুল আছে? হোয়াটসঅ্যাপে পাঠাইছে, দেখি ছবিটা। ও মেসেঞ্জারে পাঠাইছে। মোবাইলটা আছাড় দিতে ইচ্ছা করে মাঝে মধ্যে। বলো ঠিক আছে না ঠিক না এটা দেখি। ঠিক আছে, ওকে, এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের পসিবিলিটি দেখাচ্ছি, হাউ মেনি পসিবিলিটিস আর দেয়ার। আমরা এইভাবে দেখে অভ্যস্ত, বাট এইভাবে থাকলেও ইটস ওকে। এবার বলো D5, ডি উপশক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, তাহলে কেমনে দিব? আপ 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 আপ, 4টা দিলাম, পঞ্চমটা এখানে উল্টা। ঠিক আছে না ঠিক নাই? ঠিক নাই, ঠিক নাই, ঠিক নাই, সেম থাকতে হবে। আচ্ছা এবার বল, এই বলদ ফার্স্টটাকে আয় যদি উল্টায় দিতাম, এমনি করি, ঠিক আছে না ঠিক নাই? তাড়াতাড়ি বল। ওইব, কয় ওইব। ঠিক আছে, ওকে। D7 কেমনে ইলেকট্রন ঢুকাবো? 1 2 3 4 5 6 7, ঠিক আছে না ঠিক নাই বল? ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, তবে আমরা এত পাকনামি না করি। ডি 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 এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে একটু ঝামেলা আছে আর কি। মানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুইটা কিন্তু অনেক বেশি আলাদা। ঠিক আছে, এত পাকনামি না করা ভালো। সো এই জন্য আমরা এইভাবে না লিখে কি লিখবো, এটা লিখবো আর কি। ওকে, বাট ওইটাও ঠিক আছে। D4 যদি হয়, বিউটিফুল কোয়েশ্চেন, D4 তাহলে 1 2 3 4, ঠিক আছে না ঠিক নাই? D4 D4 D4, ঠিক আছে। তবে এই ওস্তাদি না করে কি বলছি,
ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে ওস্তাদি করবো না, ঝামেলা হয়ে যাবে, এভাবে লিখবো আর কি। ওকে, এবার আসো D9। এইগুলো সহজ, 1 2 3 4 5 6 7 8 9, ডান হয়ে গেল। D10, এই দূর বেড়ায় কি করে এগুলা। ওকে, এইবার আসো বিউটিফুল কোয়েশ্চেন, কে বেশি স্থিতিশীল সেটা বোঝার জন্য আগে একটা গল্প শোনো। ধরে নাও আমার 3টা মেয়ে আছে, আমার 3 মেয়ের ঘরে 3টা নাতি আছে, বুঝলে? তো 3টারই বয়স একই, 3টারই রূপে গুণে সৌন্দর্যে যোগ্যতায় সব একই। তো 3টাকে আমি সমান ভালোবাসি। তো এই যে আমার 3টা নাতি, নাতি 1, নাতি 2, নাতি 3। আচ্ছা, এখন এই 3টাকে আমি ভাত খাওয়াইতে বইছি, কারণ এদের নানি আমার ছাড়ি চলে গেছে। এখন আই তো বিপদে পড়ছি, এগুলোর ভাত খাওয়াইতে হয়। এখন বলো আমাকে, ভাত মাখানোর পরে আমি কি করব? একটাকে, নাতি এ কে পেট ভরে দিব, নাকি বি আর সি তাকায় থাকবে ওদের গাল দিয়ে জল পড়তেছে শুধু, এরকম হবে নাকি বলো আমাকে? কাইন্দে মরে যেতেছে না। যেটা করতে হবে, এ নাতিকে প্রথমে এক গাল দিতে হবে, আরো ভাত থাকলে বি নাতিকে দিতে হবে, অথবা সি নাতিকে, যে কোনো একটাকে। বিও যা সিও তাই, ভালো করে বুঝো, এবার মনে হয় বুঝতেছো আর কি। সো বি কেও দিতে পারি, সি কেও দিতে পারি, 3টা 100% আইডেন্টিক্যাল, বুঝছো? এখন কথা হচ্ছে, তাহলে প্রথম গালটা এ কে দেওয়ার পরে বি কে দিতে হবে দ্বিতীয় গাল, বা সি কে দিতে হবে দ্বিতীয় গাল। আরো যদি ভাত থাকে তারপরে অপর জনকে, যে না খেয়ে বসেছিল, তাহলে প্রত্যেকেরই কিন্তু আধা পেট ভরছে, এক গাল ভাতে আধা পেট ভরছে, বুঝছো আমার কথা? অর্থাৎ অরবিটালটা অর্ধপূর্ণ আছে আর কি। এখন কথা হচ্ছে, পরবর্তীতে আরো যদি ভাত থাকে, তাহলে আমি কি করতেছি জানো? এই 3জনকে উল্টা করি, এদেরকে উল্টা করি, তারপর ভাত খাওয়াইতেছি। তোমরা কি বুঝছো আমার কথা আসলে? অর্থাৎ অরবিটালে ইলেকট্রন ঢুকবে এবার উল্টা করে, এই যে এদের মাথা উল্টা করে নিয়ে, সরি এটা ডিলিট করি, কান্দাকাটি বন্ধ হয়ে গেছে, উল্টা করে নিয়ে এবার ভাত খাওয়াবো, ঠ্যাং উল্টা করে ধরে এবার ভাত খাওয়াবো, বুঝছো আমার কথা? সিস্টেম হচ্ছে এটা। তাহলে এরকম করলে লাভটা কি? লাভটা হচ্ছে, যারা একই শক্তির অরবিটাল গুলোতে একই রকম যখন ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, দ্যাট ইজ দ্য মোস্ট স্টেবল স্টেট। তোরা আমার কথা বুঝোস নাই? একই শক্তির অরবিটালে যদি একই অবস্থা থাকে, তাহলে সেটা মোস্ট স্টেবল স্টেট। এরা 3জন একই শক্তির, যখন একজনের পেট ভরা বাকি 2জনের পেটে কিছু নাই, তখন ওরা অভিকর্ষকে অমান্য করে কান্নাকাটি করতেছে, বুঝোস নি কোনো? পৃথিবীতে বন্যা বয়ে যাচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে কিরকম, যে যতগুলো অরবিটাল আছে সমান শক্তির, এদের সবার সমান অবস্থা থাকতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, তাইলে সেটা স্টেবল স্টেট ক্রিয়েট করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসো বন্ধু, দেখো সেটা হলো, বলো আমাকে কোনটা বেশি স্থিতিশীল, এ নাকি এ স্ট্রাকচার নাকি বি স্ট্রাকচার, কোনটা? বি স্ট্রাকচার। কেন বলতেছো বলো, কারণটা কি, লজিকটা কি, তোমার যুক্তি কি বলো? কারণ এই অরবিটাল, এইটা এইটা, এই 3টাই সমান শক্তির, সেই ক্ষেত্রে এ আর বি অর্ধেক পেট ভাত খাইছে, এই বাকি যে অরবিটাল সেখানে কোনো ভাতই নাই। কিন্তু এই ক্ষেত্রে দেখো 3জনেরই পেটে অর্ধেক পরিমাণে খাবার, তাহলে এই জিনিসটা বেশি স্টেবল। এইটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি হাফ ফিল্ড স্টেট, অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থা। ইংরেজি লাগবে না, বাংলায় লাগবে না, অর্ধপূর্ণ অবস্থা, অর্ধপূর্ণ অবস্থা, যেটা খুবই স্থিতিশীল অবস্থা। ওকে, এরপরে বলো আমাকে, এ এ স্টেট বেশি স্টেবল নাকি বি স্টেট, বলেন? ডেফিনেটলি বি। কারণ কি, এই 2জন ফুল পেট খাইছে, অর্ধেক পেট খাইছে, এই ক্ষেত্রে 3জনই সমান পরিমাণে খাইছে, তাহলে বি বেশি স্টেবল, বুঝলাম। এবার বলো আরো কঠিন প্রশ্ন। এবার এই 2টা স্ট্রাকচারের মধ্যে এতেও যে কন্ডিশন, বিতেও সেই কন্ডিশন, অর্থাৎ এ অর্ধেক 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 খাওয়া, বি পুরো 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 খাওয়া। এখন বলো কোনটা বেশি স্টেবল, এ নাকি বি? সেম এনার্জি, মানে সেম স্টেবিলিটি, সেম না বাবা, বি এর স্টেবিলিটি বেশি। একটু ভেবে দেখো, যখন 2জনকেই, মানে এদের 3জনকে আমি অর্ধেক পেট খাওয়াইছি, ওরা আর এক বাসায় যায় গ্রিল ধরে দাঁড়ায় আছে, কত ভাত এদের, কত মজা জীবনে, কোনো অভাব নেই। তোমরা বোঝো না আমার কথা। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়েছে, ফ্যাট ডল করে দি বাসাতে ঘুরি বেড়াইতেছে, এই কেমন আছিস, তুই খাইছিস, হ্যাঁ ভালোই তো লাগছে না, বুঝছো না ব্যাপারটা? অরবিটাল ফুলফিল থাকলে দ্যাট ইজ বেটার, দ্যাট ইজ বেটার। ও আর বাইরে কারো কাছ থেকে ইলেকট্রন নিতে যাচ্ছে না, কাউকে দিতেও যাচ্ছে না, ভাই ওইভাবে আছে। এই কারণেই তোমরা কি বোঝো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কেন তো স্টেবল? ফাঁকা থাকে না কিন্তু সব ভরা,
তোরা বুঝোস না আমার কথা। আপনি অনেক ভালো অভিনয় করতে, আমি অস্কার পাইছি 2বার, তোরা জানোস না? তৃতীয়বার পাইতে গেছিলাম, ফেলেনে চাকা পাংচার হয়ে গেছে, যাইতে পারিনি। তখন সত্যজিৎকে বলছি তুই নিয়ে নে। তুই নিয়ে সমস্যা নেই, আমি পরে দেখবো না। বুঝছো? এবার বলো, এই দুইটা অবস্থার মধ্যে কোনটা বেশি স্টেবল? বুঝতে পারছো বি বেশি স্টেবল হবে। তার কারণটা হচ্ছে কি, এ তে 4জন একই অবস্থায় আছে, বিতে আলাদা, সরি বিতে 5জনই একই অবস্থায় আছে, এই তো পেট খালি। এ বেশি স্টেবল নাকি বি? ডেফিনেটলি বি বেশি স্টেবল। এইবার বলো কে বেশি স্টেবল হবে, এ নাকি বি? কোনটা? বোঝানো হয়ে গেছে আমার, বি, ডেফিনেটলি বি। তবে একটা কাজ করবো এখন, আচ্ছা না থাক কিছু না। এবার চলো বন্ধু, সেটা হচ্ছে কখনো যদি D4 থাকে সেটা খুব দ্রুত হয়ে যাবে D5, কখনো যদি D9 থাকে সেটা হয়ে যাবে D50। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি হইলো? পৃথিবী তো ধ্বংস হয়ে গেল বলে মনে হইলো, দুরুম করে ধ্বংস হয়ে গেছে এ কথা। D10, এটা হবে হচ্ছে D10, বুঝিয়াছো? 50, ইন্না লিল্লাহ। আচ্ছা, ঘটনা হচ্ছে এটা কাদের জন্য হয়, এটা আবার সবার জন্য বুঝো না আর কি। এটা হচ্ছে ফর আনবন্ডেড অ্যাটমস, ব্যাচেলর অ্যাটমদের জন্য এই কথা সত্যি। অর্থাৎ কারো ইলেকট্রন বিন্যাস লিখতে যে তোমার যদি দেখো কখনো যে ডি উপশক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, ওটা 4 হয় না, বাইরে থেকে ইলেকট্রন টেনে এনেও 5 বানায় ফেলে, বাইরে তার ইলেকট্রন থাকে, ঠিক আছে? আবার যদি D9 হইতে যায়, ওটা D9 থাকে না, বাইরের উপর, বাইরের শক্তি স্তরে ইলেকট্রন থাকে, ওখান থেকে টেনে এনে সে D10 বানায়। এটা কাদের ক্ষেত্রে দেখবো আমরা? এটা দেখবো হচ্ছে ক্রোমিয়ামের ক্ষেত্রে। ইলেকট্রন বিন্যাস লিখে দেখাই, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 পর্যন্ত 18টা ইলেকট্রন হয়। তারপর 3d লিখবা কিন্তু ইলেকট্রন দিবা না, 3d লিখবা কিন্তু ইলেকট্রন দিবা না, চলে যাবা কোথায়? 4s এ। 4s এ কয়টা দিলাম? 2টা। তাহলে 18 আর 2 20, 20 এর পরে আর কত হওয়ার কথা? 4, 3d4। কিন্তু 3d4 কখনো থাকে না, কেন থাকে না জানো? এই যে দেখো এখানে যেটা লিখছি আমরা, যে ডি উপশক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে আর এখানে 5টা, তোমরা একটা দিন একটু দিয়ে নাও, এখানে একটা দিও না, এখানে 2টা অ্যারো দাও। মানে কি জানো? এইটার চেয়ে ওটা অনেক বেশি স্থিতিশীল। এখানে ছিল D9 আর এখানে ছিল D10, D9 এর চেয়ে D10 আরো অনেক অনেক বেশি স্থিতিশীল। কেন বোঝ, ভালো করে বোঝ। সেটা হচ্ছে, একটা কথা সবসময় মনে রাখবি, চরম স্থিতিশীল অবস্থার জাস্ট আগের ধাপ প্রচন্ড অস্থিতিশীল। আশা করি তোরা আমার কথা বুঝোস নাই। চরম স্থিতিশীল অবস্থার জাস্ট আগের ধাপ প্রচন্ড স্থিতিশীল, সরি অস্থিতিশীল হয়। এইভাবে চিন্তা কর, তোর নানা এখন ব্যাচেলর আছে, সে অস্থিতিশীল। জানোস তো যে কোনো পরমাণু আনবন্ডেড অবস্থায় সবচেয়ে অস্থিতিশীল থাকে, জানিস তো? খুব ইম্পর্টেন্ট সায়েন্স কিন্তু। বন্ড গঠনের কারণেই তার স্থিতিশীলতা অর্জন। এখন বন্ড ফরমেশনের আগের রাতে, মানে তোর নানার বিয়ের আগের রাইতে, ফজরের আজান দিলে তোর নানার বিয়ে দিব, আগের রাইতে সে সবচেয়ে অস্থিতিশীল থাকে। নানা রে, এলাকার কাউরে ঘুমাইতে দেয় নাই, আশেপাশে 3 গ্রামের মানুষের ঢোল ভিড়ায় উঠায় বলে ঘুমাইতেছো কেন, তুমি বোঝো না সকালে কি হবে? বুঝতে পারতেছো, প্রচন্ড স্থিতিশীল হয়ে যাব। সো প্রচন্ড স্থিতিশীল হওয়ার ঠিক আগের ধাপে প্রচন্ড অস্থিতিশীল থাকে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এটা হচ্ছে D4, এটা হচ্ছে D5 স্ট্রাকচার। সো D4 যখন হয়, ও জানে আর মাত্র একটা ইলেকট্রন, আই জাস্ট নিড 1 ইলেকট্রন টু বি সুপার স্টেবল, তখন মারাত্মক অস্থিতিশীল থাকে। D5 যখনই হয়, ইট বিকাম সুপার স্টেবল। বুঝছো আমার কথা? এবার বলতো তাহলে কোনটা বেশি অস্থিতিশীল? বলেন কোনটা অস্থিতিশীল না, কোনটা বেশি স্টেবল? D4 নাকি D9? আমরা দেখছি D4ও আনস্টেবল, D9ও আনস্টেবল। কোনটা বেশি আনস্টেবল বলতে পারবি? আনস্টেবল কোনটা বেশি? D9। D9 মারাত্মক আনস্টেবল। কারণটা কি? দেখো, তোমার D5 এর চেয়ে D10টা কি বেশি স্টেবল? সো যত বেশি স্টেবল, তার আগের ধাপটা তত বেশি আনস্টেবল। তোরা বুঝছ না আমার কথা? ওকে, সো আমরা এখানে কি স্থিতিশীলতার ক্রম দেখতেছিলাম, তাহলে বলবো D4টা বেটার, D4টা বেশি স্থিতিশীল। তোরা কি বুঝছো আমার কথা? তোরা এইভাবে একটু চিন্তা কর, ধর তোকে বললাম যে তুই যদি বুয়েটে চান্স পাস, তাহলে তোকে একটা আইফোন কিনে দিব। আর আরেকটা কন্ডিশন দেয়া হইলো যে তুই যদি বুয়েটে চান্স পাস, তাহলে তোকে একটা আইফোন তো দেওয়া হবেই, R15M কিনে দেওয়া হবে, সাথে বিয়েও করাই দিব। এইবার তুই বস,
এইবার বোঝ বাবা, আমার কিছু বলা লাগবে না যে দুইটা কন্ডিশনের কোনটার আগের রাইতে তোর অবস্থা বেশি বেতাল হয়ে যাবে। তোরা কি বুঝছস আমার কথা? জাস্ট আইফোন কেনার আগের রাতে অবস্থা বেশি খারাপ থাকবে, নাকি আইফোন R15M সাথে বিয়ে তার আগের রাইতে তুই তো মরেই যাওয়ার মতো অবস্থা? তার মানে ওই যে D9টা ওইটা এক্সট্রিমলি আনস্টেবল, তার চেয়ে বেটার ভাই D4। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? ওকে, সো এখন D9 এর অবস্থা কার হয়? এটা হচ্ছে কপারের। তোমরা নিজেরা একটু দেখো। আচ্ছা আমি করে দেই 1s2 2s2, কি লিখলাম এটা আমি, 2s2, এইসব হাতের লেখা কার? 2p6 3s2, 3p6 পর্যন্ত 18টা ইলেকট্রন হয়, তারপর 3d লিখবো, কিন্তু ইলেকট্রন দিব না, চলে যাবো কোথায়? 4s এ। 4s এ দিব দুইটা, দুইটা দেওয়ার পরে যেটা হবে 3d9 হওয়ার কথা। এবার আসো, 3d4 থাকলে বলছি 3d5 হয়ে যায়, তাহলে কি 4s1 হবে না? ওইখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, টান দিয়ে নিয়ে এখানে বানাবে 4s1, আর 3d4 এর জায়গায় কি হয়ে যাবে? 3d4 এর জায়গায় হয়ে যাবে 3d5। এরও একই অবস্থা, 4s2 আর থাকবে না, গন। 3d9 আর থাকবে না, তাহলে হয়ে যাবে 4s1, ওই টেনে আনা ইলেকট্রনটা এখানে দিয়ে হয়ে যাবে 3d10। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? বন্ধুরা ওকে, এবার আসো P2 এবং P3 সম্ভব হলেও D4 D9 সম্ভব না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝো। P3 বেশি স্টেবল, P3 বেশি স্টেবল, P2 কম স্টেবল, রাইট? সো আমরা কি দেখছিলাম? P2 হচ্ছে P3 বেশি স্টেবল। তাহলে এখন কখনো P2 দেখলে সেটা P3 কেন হয়ে যায় না? প্রশ্নটা বুঝছিস? কখনো যদি P2 হয় সেটা কেন P3 হয়ে যায় না? কিন্তু D4 আর D9 তো হয় না। D4 থাকলে এটা হয়ে যাচ্ছে ধুম করে D5, D9 থাকলে হয়ে যাচ্ছে ধুম করে কি বলেন? D10। এইটা কেন হয় না? এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা যে যা বুঝো আমারে লিখে দেখাবা, লিখে গ্রুপে দেখাবা। এটা অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। এটা তোমাদের 24 ব্যাচের ভাইয়ারা জিজ্ঞেস করছিল, এই প্রশ্ন খুবই সুন্দর, অনেকেই জিজ্ঞাসা করে। সো তোমরা এটা বলবা, তারপরে আলোচনা হবে, লাগলে শাওন তোমাদের আগামী দিন বলে দিবে আর কি। ওকে, এবার আসো হুন্ডের নীতি অনুযায়ী নিচের কোনটি নাইট্রোজেনের সঠিক ইলেকট্রন বিন্যাস? বলো। নাইট্রোজেনের এই একটা ইলেকট্রন বিন্যাস, অবজেক্টিভ প্রশ্ন এই টাইপের আসে। 1s2 2s2 2px2 2py1 2pz1 2pz0। বি নাম্বারে বলছে 1s2 2s2 2px1 2p1 2pz1, 2py আবার দেখো উল্টায় দিছে। 3 নাম্বার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2p1 2pz1, সেম স্পিন, কোনটা? সি নাম্বার কারেক্ট। সো এগুলো পারবো আর কি, এই টাইপের প্রশ্ন আসে। তারপরে কি বলছে? হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেনের সঠিক ইলেকট্রন বিন্যাসটি লেখো। আব্বা তুমি লিখতে পারো না, তুমি আমাকে কেন দিছো 1s2 2s2? আচ্ছা এইভাবে কি করা যায়? 1s2 2s1 1s1 2s1, এইভাবে কি ইলেকট্রন দেওয়া যাবে? নোপ, দ্যাটস রং। তো আমাদের কি করতে হবে? 1s পুরো ভরে ফেলতে হবে, তারপরে 2s এ যাইতে হবে। 2s এ তারপরে 2px এ কেমনে যাবো? 2 আর 2 4, 4 5 6 7, এই যে 8, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। বুঝিয়াছো? আচ্ছা, তোমরা একটু আমাকে বলতে পারবা যে এখানে ইলেকট্রন বিন্যাসটা এইভাবে লেখা হয়েছে কেন? মানে এখানে খেয়াল করে দেখো যে এই বক্সটা আছে হচ্ছে এইখানে, আর ওর পরের বক্সটা খেয়াল করছো পুরা উপরে, পুরা উপরে, মানে এই বক্সকে ছাড়াই উঠে গেছে উপরে। কেন? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এন এর কারণে, রাইট, সবাস, এন এর কারণে শক্তি স্তর পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার কি হয়েছে বলো? এইখান থেকে এইখানে দেখো পুরো বক্স কিন্তু ওঠে নাই, পুরো বক্স কিন্তু ওঠে নাই। এটা কি আপনারা টের পাইছেন? কেন ওঠে নাই বলেন? কেন ওঠে নাই? অর্ধেক উঠছে কেন? শক্তি স্তর সেম আছে, শক্তি স্তর সেম আছে, কিন্তু জাস্ট একটু উপরে উঠে গেছে। 2s এর চেয়ে 2p এর শক্তি একটু বেশি। বুঝিয়াছো? এবং তারপর আর একটা ব্যাপার হচ্ছে 2p উপশক্তি স্তরে যে অরবিটাল তিনটা আছে আমাদের, এই তিনটা অরবিটাল আবার সেম লেভেলে আছে। দেখো সেম লেভেলে বসে আছে, লেভেল সেম। কেন সেম? কারণ 2px এর যা শক্তি 2py এর তাই শক্তি, 2pz এর তাই শক্তি। বুঝছস তো নাকি? ব্যাপারটা মজার। ওকে, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি বলছে? কোন একটা উপশক্তি স্তরে, সরি কোন একটা অরবিটালে যে ইলেকট্রনগুলো ঢুকবে তাদের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। অর্থাৎ একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। তার মানে কি 3টা কোয়ান্টাম সংখ্যার মান যদি সেম হয়েও যায়, চতুর্থটা আলাদা হতে হবে। কারণটা কি? একটা অরবিটালের সর্বোচ্চ তো ইলেকট্রন থাকে দুইটা, সো দুইটা ইলেকট্রনের একই অরবিটালের তাদের কি কি সমান হবে? শক্তি স্তর সেম, উপশক্তি স্তর সেম, অরবিটাল সেম, স্পিনটা আলাদা হবে। বুঝিয়াছো? এইখান থেকে আমরা বুঝতে পারি যে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা বুঝতে পারছি ইলেকট্রন থাকতে পারে হচ্ছে দুইটা, ম্যাক্সিমাম দুইটা। তো এই প্রশ্নটা প্রায়ই আসে যে একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
এটা আলটিমেটলি কি দিয়ে বাইর করে? এটা হচ্ছে হুন্ডের নীতি দিয়ে বাইর করে, ঠিক আছে? সো পলির বর্জন নীতি, হুন্ডের নীতি না সরি, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতির প্রয়োগ কি? যে কোনো অরবিটালে সর্বোচ্চ দুইটি যে ইলেকট্রন থাকতে পারে এবং সেই দুইটা যে বিপরীত স্পিন যুক্ত হয়, সেই জিনিসটার ধারণা পাই কিন্তু আমরা পলির বর্জন নীতি থেকে। 2 নম্বর কথা হচ্ছে কোন একটা শক্তি স্তর এবং উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাও হিসাব করে আলটিমেটলি পলির বর্জন নীতি দিয়ে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন। এখানে দেখো এই যে হিলিয়ামের যে দুইটা ইলেকট্রন আছে, হিলিয়ামের দুইটা ইলেকট্রন আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমনে লিখি? 1s এ দুইটা ইলেকট্রন, একটা আপ স্পিন একটা ডাউন স্পিন। এই দুইটার জন্য কোয়ান্টাম নাম্বার গুলো লিখে দেখাইছে, সব সেম, সব সেম, এন এল এম তিনটার মান সেম, শুধু আলাদা হয়ে গেছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার। দ্যাট ইজ হোয়াট ই কল পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এক্সক্লুশন প্রিন্সিপাল, এক্সক্লুড করতে হবে, অর্থাৎ দে উইল বি এক্সক্লুসিভ, সোজা কথা, দে উইল বি ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, প্রথম 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা আমার দেখানোর কিছু নাই, তবে আমি ধুমধাম কয়েকটা দেখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মৌলগুলোকে এরকম নিচে নিচে লিখবা খাতায়: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তোমাদের কি মনে আছে আমি অধ্যায়ের শুরুতে বলছিলাম এই অধ্যায়ের একটা টপিক যেটা মাথায় নিয়ে আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে বারবার কাজে লাগবে, সেই টপিকটার নাম কি? সেটার নাম ছিল ইলেকট্রন বিন্যাস। দ্যাট ইজ হোয়াট ই কল ইলেকট্রনিক কনফিগারেশন। এতদিন পরে আসছি, লাস্ট ক্লাসে এসে এইটাই নিয়ে যেতে হবে, এইটাই ক্যারি আউট করতে হবে আমাদের পুরো রসায়নে। তো এটা নিয়ে আলসামি করো না প্লিজ, এটা নিয়ে আলসামি করো না, নিজেরা লিখো। যেমন ধরো আমি যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে যাই তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা ইলেকট্রন হয়ে গেল। 3d লিখবো, ইলেকট্রন দিব না, তারপরে কই যাবো? 4s এ 4s2, বুঝিয়াছো? কোবাল্টের লিখতে বলছে, কোবাল্ট 27, কোবাল্ট 27, তাহলে কি লিখবো? 1s2 2s2 2p6 3s2 3p6, 3d লিখবো, ইলেকট্রন দিব না, 4s এ দুইটা 20 আর 7 27। কার লিখবো? ভ্যানাডিয়ামের লিখবো, 1s2 2s2 2p6 3s2 3p6, 3d লিখবো, ইলেকট্রন দিব না, 4s এ চলে যাবো 2, ভ্যানাডিয়াম কত জানি 21 22 23 23, তাহলে 3। ক্রোমিয়ামের লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6, 3d লিখবো, ইলেকট্রন দিব না, 4s এ দুইটা যাওয়ার কথা, ক্রোমিয়াম তো, ক্রোমিয়াম আর কপারে ঝামেলা, তাহলে 4s1, 3d কত হবে? 5। ধুমাধুম ইলেকট্রন বিন্যাস পড়তে হবে। এবং এই ক্ষেত্রে তোমরা একটা ভুল প্রায় করো, কলেজের স্যাররা শিখায়, অনেক ভাইয়ারাও শিখায়, ইলেকট্রন বিন্যাস লেখার সময় 4s কে আগে লেখে 3d কে পরে লেখে। নেভার ডু দ্যাট। 4s বাইরের দিককার শক্তি স্তর, বাইরের দিককার উপশক্তি স্তর, ওকে লেখা উচিত বাইরে, বাট ইলেকট্রনটা ঢুকবে কোথায়? 4s এ আগে। একটা ব্যাপার বোঝ, ধর এই যে পাঞ্জাবিটা পরছি আমি, ধর এটা আমার একটা স্যুটের হাতা, তো স্যুটের হাতায় আমার হাতাটা থাকে কিন্তু বাইরে, ওই হাতার ভিতরে থাকে হচ্ছে দেখ ঘড়ি। তার মানে কি এই যে আমি স্যুটটা পরে পরছিলাম, ঘড়িটা হয়তো বা আগেই পরছিলাম, বাট জিনিসটা চলে গেছে হচ্ছে কোথায় বলুন তো? ভিতরে। সো যেটাকে বাইরে দেখা যায় ওইটা যে সবসময় শেষে ঢুকছে, ব্যাপারটা কিন্তু এরকম না, বুঝছো কি আমার কথা? সো যে বাইরে তাকে বাইরেই লিখতে হবে। 4s শক্তি স্তরটা নিউক্লিয়াস থেকে দূরে, কিন্তু এখানে ইলেকট্রনের এনার্জি কম বলে, মানে ওই শক্তি স্তরের ওই উপশক্তি স্তরের এনার্জি কম বলে এখানে ইলেকট্রন আগে যায়। ভালো করে বুঝো আর কি। 30টা দিয়ে ইন্টার শেষ হবে না, তোর নানির বিয়ে পর্যন্ত চলে যাবে। 30টা শিখতে কইছে, 30টা শেখ, গাধা কোথাকার। 30টা শিখলে সব হয়ে যাবে কিনা এটা জিগাইতেছে বলদ। তোরে মাঝে মধ্যে ওস্তাদ বলে যে তুমি এইটুকু করো, এইটুকু করলেই কি হয়ে যাবে সারা জীবন? আরে না, ওটা করতে যায় তোর যে দক্ষতাটা অর্জিত হবে, এ দিয়ে তো সারা জীবন চলে যাবে যদি তুই 30টা ঠিক মতো করিস, ঠিক আছে? তো নানির বিয়ের দিনও দেখবি বরযাত্রী এসে ইলেকট্রন মিটার জিজ্ঞেস করছে গেটে যে ইলেকট্রন মিটার পারলে তোমার নানির বিয়ে করবো, নাহলে তোমার নানি তাও সারা জীবন একা একা আরিফ বাইরে খালি মিস কলি মারি যাবে। তখন তুই ভাড়াই দিবি, একদম বলবি এই সরো এই। ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি, এই যে এই দুইজনের কথা বললাম তো আমরা, তাই না? যে অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল বলে, অর্ধপূর্ণ আর পূর্ণ অবস্থা, এর ক্ষেত্রে D4 না হয়ে কি হয়ে যাচ্ছে? D5। এর ক্ষেত্রে D9 না হয়ে কি হয়ে যাচ্ছে? D10। দ্যাটস ইট। আচ্ছা, আয়নের ইলেকট্রন বিন্যাস, এই ক্ষেত্রে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলে দেই একেবারে ফেলুদা স্টাইলে, মাথার মধ্যে রাখো, জীবনে যদি জয়ী হইতে চাও, বিশাল বড় জয়ী হইতে চাও। 1 নাম্বার কথা, সাধারণ অ্যানায়নের ক্ষেত্রে স্বাভাবিক আউটবাউ নীতি অনুসরণ করে। সাধারণ অ্যানায়ন মানে নরমালি যেসব অ্যানায়ন তোমরা দেখো, সেই ক্ষেত্রে যে আমরা ইলেকট্রন ঢুকাই, সেই ক্ষেত্রে তুমি নরমালি আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন ঢুকাবা। আমার কথা কি বুঝছো? যেমন ধরো ক্লোরাইড আয়নের ইলেকট্রন বিন্যাস লিখি। নরমালি ক্লোরিনেরটা কি হয়? 1s2 2s2 2p6 3s2 লেখার পরে 3p কত থাকে? 5 থাকে। এখন তার একটা ইলেকট্রন ঢুকবে, তাই না?
সো ঢুকলে কোথায় ঢুকাবা? ওই যে যেখানে ঢোকার কথা ওইখানে ঢুকাবা। 3p5 এর পরে কই ঢুকে জানো না? 3p5 এর পরে 3d বাদ দিয়ে 4s এ ঢুকে ওই কাজই করবা। তো এর ক্ষেত্রে তো যাচ্ছে না, তাই লাগতেছে না, সো 3p6 হয়ে যাবে। নরমাল নিয়ম মানবে, নরমাল নিয়ম মানবে। এবার আসো, ক্যাটায়ন যখন বানাবা, ইলেকট্রন তাড়াইতে যাবা, তাড়াবা সবসময় বাইরে থেকে, সবসময় বাইরে থেকে আগে। অর্থাৎ ধরো আয়রনের নরমাল ইলেকট্রন বিন্যাস যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d লিখবো, ইলেকট্রন দিব না, যাবো 4s এ দুইটা, এখানে 6টা। ইলেকট্রন তাড়াইতে গেলে কখনো ভেবো না যে 3d তে যেহেতু লাস্টে ঢুকছিল তাহলে 3d ইলেকট্রন আগে বের করবো। আরে না রে ভাই, ইলেকট্রন বের হওয়ার সময় নিয়ম হচ্ছে সবার বাইরে থেকে আগে যাবে। এই কথাটা স্পষ্ট লেখা আছে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। এই কথাটা মাথায় রেখো যে ইলেকট্রন ক্যাটায়নের ক্ষেত্রে কি লেখা আছে দেখো, ক্যাটায়নের ক্ষেত্রে নো ম্যাটার হোয়াট সর্ববহিস্থ স্তর থেকে আগে ইলেকট্রন যাবে, সবচেয়ে বাইরে থেকে আগে ইলেকট্রন যাবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যাবে তোমার কোনটুকু? ইলেকট্রন যাবে হইতেছে তোমার এইটা, যদি কপি করে নিয়ে যাই, উফ যন্ত্রণা, এটা নিয়ে আর হয় না, ঘোড়ার ডিম। এই যে এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে করব কি, ইলেকট্রন তাড়াবো কোনটাকে, 4s2 থেকে। এই যে 4s এ হয়ে যাবে কত, 0, 4s এ 0। বাইরে থেকে আগে ইলেকট্রন যাবে, বাইরের শক্তি স্তর থেকে। ঠিক আছে, সো Fe3+ করতে গেলে কি হবে, এবার 4s থেকে তো চলে গেছিল, এবার 3d থেকে যাবে, তাহলে হয়ে যাবে তোমার 3d5। কপি করতে খুব মজা, কপি, চলে এসো, 3d6 গন হয়ে যাবে 3d5, বাইরে থেকে আগে, বাইরে থেকে আগে। বুঝেছিস? 4s চাইলে লেখো, না চাইলে নাই, আমি এখন লিখলাম জাস্ট তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে ইলেকট্রন গেছে 4s এরটা, 3d এরটা না। বুঝছি। সো দ্যাট ওয়াজ টুডেজ ক্লাস, থ্যাংক ইউ এভরিওয়ান। 5:28 বাজে, এখনো 2 মিনিট হাতে আছে আমাদের। তোমাদের একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের জীবনের লক্ষ্য হবে অনেক বড়, বাট তোমার অ্যাচিভমেন্ট হবে ধাপে ধাপে, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। এটা মনে রাখো। আমরা অনেকেই এটা ভাবি যে আমি জীবনে অনেক বড় কিছু একটা করতে চাই। বড় কিছু ওভারনাইট ঘটে না, একটু একটু করে আগায় যেতে হয়, একটু একটু করে আগায় যেতে হয়। ফোর্সে তুমি যে এই যে চ্যাপ্টারটা পড়লে, এখান থেকে তুমি কি কি অর্জন করলে, এই অর্জনটার কতটুকু তুমি তোমার মধ্যে রেখে দিতে পারলে, তার উপরে সবকিছু নির্ভর করে। অনেকেরই আছে তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়ি বোঝো, ওই ঝুড়িতে তুমি কিছু একটা দিচ্ছ আর টপ টপ করে নিচে পড়তেছে, এর দিয়ে কাজ হবে না। তুমি কোনো কিছু অর্জন করলে সেটা তুমি একটু নিজের মধ্যে রাখা শেখো, রাখা শেখো। ঠিক আছে, সঞ্চয় করো। তোমরা যারা জীবনে ফিনান্সিয়ালি বড় হইতে চাও, তাদেরকে বলি সঞ্চয় করা শেখো। স্যাস্ট্রামি করো না, স্যাস্ট্রামি এক জিনিস, সঞ্চয় অন্য জিনিস। তোমার খরচ একটু কমায় 2-4 পয়সা একটু এক জায়গায় রাখো, বিপদের দিনে কাজে লাগবে। তোমার নিজের ব্যক্তিগত বিপদ না হোক, দোয়া করি, বন্ধুর বিপদে কাজে লাগবে, তোমার পরিবারের বিপদে কাজে লাগবে। ওই যে ছোট ছোট সঞ্চয়, এটা তোমাকে জীবনে একসময় অনেক বড় একটা পর্যায়ে নিয়ে যাবে। এটা পড়ালেখার ক্ষেত্রে সত্যি, এটা শরীরের শক্তি সঞ্চয় করার ক্ষেত্রে সত্যি সত্যি। এই শাওন, তোর উদাহরণে এখন দিতাম, চলে আয়। ওরা হচ্ছে 25 ব্যাচ, এই মাত্র কোয়ান্টাম মেকানিক্স শেষ করলাম, শুধু একটা ক্লাস বাকি আছে যেটা তুই নিবি। হ্যাঁ, একটা ক্লাস। সো ওই টপিকটা আমার চেয়ে শাওন অনেক ভালো পারে, ওই তোমাদেরকে পড়াবে। এই যে শাওন দেখো, সারা জীবন ক্লাসে ফার্স্ট বয় ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে। এই নোমানও চলে আসছে, আরে বস আসো আসো আসো। হ্যাঁ, ধন্যবাদ দিয়ে দিচ্ছি। বুয়েটে যে তোর এত ভালো পজিশন, এটা এটা কবে ঘটছিল? বুয়েট পরীক্ষার আগের দিন রাতে কি এমন কোনো ওষুধ খাইছিলি যে ওই দিন রাতে ঘটনা ঘটে গেছিল? না না না, অবশ্যই না। আমি তো আমি হচ্ছে যে খুবই কনসিস্টেন্টলি সবসময় পড়ালেখা করতাম। জোস। এইরকম আগের দিনে ওই 7 বেলার খাবার 1 বেলা খাওয়া আমার পক্ষে সম্ভব না, আচ্ছা যদিও দেখতে একটু আছে, ওটা সম্ভব না। একজন লিখছে মিস ইউ না, আপনি স্টিল ক্লাসে আছেন। না, কারণ আমি ওদেরকে বলছি যে আগামী ক্লাস থেকে সাউন্ড নিবে আর কি। হ্যাঁ, তো অলরেডি মনে হচ্ছে আমি মরে গেছি, ওরা মিলাদ দেওয়া শুরু করছে, এমন একটা অবস্থা আর কি। ওরা কোন ক্লাসে? ওরা 25 ব্যাচ, ওদের ও, 25 এই আজকে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইলাম। সো ওই যে কি বলে, শ্রোডিঙ্গার ইকুয়েশন, হাইজেনবার্গস প্রিন্সিপাল, আর হচ্ছে তোর ইয়া বাকি আছে, কি নাম, ডি ব্রগলি। তো ডি ব্রগলি আমি হালকা একটু দেখাইছি, তুই মেইনলি দেখাবি আর কি, এই 3টা টপিক আর কি। সো এনিওয়ে, এই দুইজন সফল মানুষ মাশাআল্লাহ, সব দিক দিয়ে সফল, তারা তোমাদের সামনে আছে। ওদের কাছ থেকেই তো শুনলা যে এক রাতে কিন্তু হয়ে যায় নাই, এই একটা অধ্যায়, এটা তোমার জীবন বদলে দিতে পারে, ট্রাস্ট মি। তোমার অ্যাডমিশন টেস্টের সময় এখান থেকে যে প্রশ্নগুলো আসবে, হ্যাঁ বল বল বল। হ্যাঁ, 2022 ব্যাচে ঢাকা বোর্ডে জিপিএ 5 পাইছিল হচ্ছে 25%। আচ্ছা,
2023-এ সেটা আসছে হচ্ছে 12.5%। বরাবর অর্ধেক। হ্যাঁ, 2024-এ এটার আশেপাশে থাকবে। 2025-এ আমি ওদেরকে বলে দিলাম, ওরা মিলাই নেবে, এটা হচ্ছে 5 থেকে 8% নামবে। জোশ। কারণ হচ্ছে এটাও শর্ট সিলেবাস, এটাও শর্ট সিলেবাস, এটাও শর্ট সিলেবাস, ওদের তো ফুল কিন্তু এরা সিলেবাস। আনসার করছে হচ্ছে 8টা থেকে 3টা সিকিউ, আর এরা এমসিকিউ আনসার করছে হচ্ছে 15টা 25টা থেকে, বুঝছো? আচ্ছা। এরা আবার হচ্ছে আনসার করবে হচ্ছে 8টা থেকে 5টা, আর 25 থেকে 25টা, কোনো অপশন নাই। এরাও তাই, কিন্তু এদের আবার ফুল সিলেবাস। ফুল সিলেবাস। সো তো প্রেসার হচ্ছে কতগুণ বাড়ছে? ওদের বারে আমি বলে দিচ্ছি 5 থেকে 8% মানুষ এ প্লাস পাবে। আরো একটা ব্যাপার আছে, বলবো? বলে দেন, সাসপেন্স রাখেন না। নির্বাচন আছে না, ও আচ্ছা, না নির্বাচন সেটা তো ঠিক আছে, এফেক্ট করবে, মারাত্মক এফেক্ট করবে। আমি আর ভাঙে বললাম না। আমরা ওইটাই বাদ দিলাম, নরমাল। সাবধান, সাবধান। শিখো থাকতে চিন্তা কিসের? যদি যদি সিরিয়াসলি পড়ে, যদি মনোযোগ দেয়, কারণ আমি তো ওদেরকে বলি, ওর সবচেয়ে বড় বন্ধু ও, ওর সবচেয়ে বড় শত্রু কিন্তু ও। হ্যাঁ, ওই জানে কিভাবে এটাকে ইউটিলাইজ করবে আর কি। সেটাই। ঠিক আছে ভাই, ক্লাসে হ্যাঁ, টাটা টাটা। উনি তো ধন্যবাদ সবাই, আমাদেরও দিলেন, ক্লাস শেষ। ধন্যবাদ দিয়ে দিলেন। ঠিক আছে।